আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। বলি যেটা বলার বক্তব্য। ফার্স্ট হচ্ছে তোমাদেরকে, যেহেতু এমার্জেন্সি বেসিসে ক্লাসটা আমি এক সপ্তাহ আগে শুরু করলাম, তার কারণটা হচ্ছে আমি আগে বলছি ইন্টারনালের একটা ইস্যু। তোমাদের ইন্টারনাল পরীক্ষার ডেট তোমরা জেনে নিয়েছো, উইদিন 27 to 31 তোমার জানুয়ারি এর মধ্যে কোন একটা ডেটে ইন্টারনাল নেওয়া হবে। মানে ইন্টারনাল গুলো নেওয়া হবে। মেবি ওই পার ডে একটা বা দুটো করে থাকবে, আর যাই থাকবে। তো আগেই তোমাদের বলে দিই, তোমাদের ইন্টারনাল পরীক্ষা নিয়ে একদম চিন্তা কিছু নেই। তার কারণটা হচ্ছে আহ, তোমরা যেভাবে চাইবে আমি সেভাবে ইন্টারনালটা নেবো। কারণ আমি আগেই বলছি, এক সপ্তাহ পড়িয়েই ইন্টারনাল নেওয়া এটা একটা সত্যিকার ডিফিকাল্ট, সেটা আমিও বুঝি। মানে ইনফ্যাক্ট আমি ক্লাসে নিতে চাইনি, এখন আমি জোর করে নিতে হচ্ছে এক সপ্তাহ আগে। তো ইন্টারনাল নিয়ে আমি আগে একটা কথা বলার বক্তব্য বলে দিই। ইন্টারনাল কিন্তু দু রকম মেথডে নেওয়া যায়। যেটা আমাদের ইলেকট্রিক্যালের ছেলেমেয়েরা প্রেফার করে, বলি আর বলে দিই, তবে বলতে ইলেকট্রিক্যালের ছেলেমেয়েরা যেটা প্রেফার করে, সেটা হচ্ছে যে ওরা বলে স্যার আপনি এমসিকিউ নেন। গুগল ফর্মে এমসিকিউ 4টে করে অপশন আছে, যে কোনো একটা অপশন। এরকম করে 20টা কোশ্চেন থাকে। তো 20টা কোশ্চেন তোমার পিক করতে 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 চলে যায়। তোমাদের এই সাবজেক্টটা 20 নাম্বার ইয়ে না, তোমাদের পেপারটা হচ্ছে, হ্যাঁ, ফুল পেপার। তো যেহেতু ফুল পেপার, তাহলে ইন্টারনালটা অ্যাজ ওয়েল 20 মার্কস এর হয়। যেহেতু 20 মার্কস এর ইন্টারনাল পেপার, সেই জন্য আমি যেটা করে থাকি, ম্যাক্সিমাম 22 এমসিকিউ দিয়ে থাকি। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেনে অপশন মেরে সাবমিট করে দিয়ে দেবো। এবং সাবমিট করার উইদিন 5 মিনিটের মধ্যে তুমি তোমার অ্যান্সার জেনে নেবে। আমাকে খাতা চেকও করতে হবে না, সিস্টেম নিজেই খাতা চেক করবে। এই একটা অপশন রাখি। যদি আমাদের ইলেকট্রিক্যাল ছেলেমেয়েরা এটা বেশি প্রেফার করে, ওরা ওরা বলে স্যার এটা কি নেন আপনারা, আমাদের ওরাও ছেড়ে ছেড়ে চায়। আর আদারওয়াইজ সেকেন্ড মেথড হচ্ছে পেন অ্যান্ড পেপার। পেন অ্যান্ড পেপার মানে আমি একটা, ধরো আমি দুটো কোশ্চেন দিয়ে দিলাম, 10-10 মার্কসের দুটো কোশ্চেন দিয়ে দিলাম, কি 3টে কোশ্চেন দিলাম, যে কোনো দুটো করবে। এবং সেইগুলো তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে স্ক্যান করে আমাদেরকে ইমেল করবে। লেখার জন্য টাইম 45 মিনিট, আর স্ক্যান করে আপলোড করার জন্য টাইম আরো এক্সট্রা 15 মিনিট, টোটাল 1 ঘন্টা। এবার আমি সবাই যেহেতু আজকে এখানে 20 জন উপস্থিত আছে ক্লাসের মধ্যে, যদিও ক্লাসের ছাত্র সংখ্যা অনেকটাই, তাও তোমরা যারা ক্লাসের আজকে জয়েন করেছো এই ক্লাসটাতে, আমি তাদেরকে একটু জিজ্ঞাসা করছি তারা কোন মেথডে চাও। এমসিকিউ চাও, নাকি পেন পেপার দিয়ে তোমার স্ক্যান, কোনটা চাও? আর মাইকটা আনমিউট করে বলতে পারো। ম্যাক্সিমাম জন কোনটা বলছে আমি চাইছি। স্যার আবার যদি এমসিকিউ কেউ পেন পেপার কেউ- স্ক্যান মিনিট থাকবে? হ্যাঁ, কোনটা এমসিকিউটা? স্যার কত মিনিট থাকবে? একই 45 মিনিট, একই। এটাও 45, এটাও 45। স্যার আমরা সবাই ডিসকাস করে আপনাকে জানাবো। হ্যাঁ, তাই জানিও থ্যাংক ইউ। নিজেরা ডিসকাস করে জানিও। হ্যাঁ, অবশ্যই আমি আমি তাই তাই বলি, এখনই জানতে হবে না, ডিসকাস করে জানিও। যেটা তোমার সুবিধা হয় অবশ্যই তুমি সেটা নেবো। দ্বিতীয় হচ্ছে যে, হয়তো আমি 2-3 দিন মানে ইন্টারনাল হয়তো 2 থেকে, মানে আজকে দিলাম আর হয়তো 2-3 দিন আমি ক্লাস নিতে পারবো। তো যদি ক্লাস নিই, তার মধ্যে হচ্ছে ইন্টারনাল ওই তোমার ইন্ট্রোডাক্টর, মানে একদম ইন্ট্রোডাক্টরি লেভেলে কন্ট্রোল সিস্টেম বেসিক্যালি কি জিনিস, তার কিছু ইন্ট্রোডাক্টরি লেভেলে কনসেপ্ট, মেজারমেন্ট কি জিনিস তার কিছু ইন্ট্রোডাক্টরি লেভেলে কনসেপ্ট, এই একটি চ্যাপ্টারই হয়তো আমি পড়াতে পারবো। এবং সেই একটি চ্যাপ্টারের উপর ওই যা কোশ্চেন হয় অ্যাকর্ডিংলি সেটা ইয়ে করবো। তো তোমাদের যদি মনে হয়, আমার মনে হয় তোমাদের পেন পেপারে সুবিধা হতে পারে। কেন বলছি? কারণ তোমাদের পড়ানোর পরেই একটা আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। স্টাডি মেটেরিয়ালটা আমি আজকেই বানাবো, আজকে বানিয়ে আমি আজকে রাতের মধ্যে হোক বা কালকে সকালের মধ্যে হোক আমি স্টাডি মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো তোমাদের। স্টাডি মেটেরিয়াল একদম পুরো কি কোশ্চেন তার কি অ্যান্সার, কি কোশ্চেন তার কি অ্যান্সার আকারে থাকবে। তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা স্টাডি মেটেরিয়ালটা পড়ে মানে আর 3-4 দিনের মধ্যে পড়েই এমসিকিউ পরীক্ষা দেওয়ার থেকে 3-4 দিনে স্টাডি মেটেরিয়াল পড়ে নিয়ে পেন পেপারে দেওয়ার সুযোগ আমি পাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা জানাবে। আমি স্টাডি মেটেরিয়ালটা পাঠাই, তাহলে পড়ে দেখো, পড়ে কি বুঝছো, তারপর আমি যা যা বলবো আমি তাই নেবো, ঠিক আছে? কোনো চিন্তার কিছু নেই, আমি আগেই বলছি চিন্তার কিছু নেই। মানে এটা আমিও বুঝতে পারছি যে তোমাদের পক্ষে ওটা কতটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। এবং সেম আমার তোমাদেরও, তোমাদের এসডি স্যারও একটা পেপার নেন, যেটা আমাদের ইলেকট্রিক্যালের থাকে, সেটাতেও একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওটাও স্যারের হাতে এই 2-3 দিন সময়। আমরা দুজনেই ভেবেছিলাম যে আমরা একটু পরে শুরু করবো, কারণ পরে আমাদের অনেকটা হাত খালি হয়ে যাচ্ছে।
ঠিক আছে, যাই হোক, এটা ইন্টারনাল বিষয়বস্তু গেল, এটা পরে আরেকবার তোমরা জানাবে আমাকে। তারপরে আগে একটা কথা বলি, তোমরা মেকানিক্যালের আজও একটা ইলেকট্রিক্যালের পেপার পড়েছো। আমার যদিও ক্লাসে হ্যাঁ স্যার। রেকর্ডিং চলছে, আমার ওপেন ডিসকাস, আমি প্রথমে ওপেন ডিসকাস করি, তোমাদের বন্ধুদের কাছ থেকে জেনে নেবে। আমার ওপেন ডিসকাস করতে এটা কোনো বাধা নেই। সেটা হচ্ছে যে তোমাদের আগে আগে যে ইলেকট্রিক্যাল পেপারটা ছিল, যেটা একটা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স বলে একটা পেপার ছিল, যেখানে তোমাদের অপ অ্যাম্প পড়ানো হয়েছিল, ট্রানজিস্টর পড়ানো হয়েছিল, যেগুলো সত্যি কথা বলতে আননেসেসারি, আমি বলবো। কারণ তোমাদেরকে অপ অ্যাম্প ট্রানজিস্টর পরে তোমাদের জীবনে কোনো কাজে আসবে না। কিন্তু যে চার সাবজেক্টটা আমি এখন পড়াতে চলেছি বা পড়াবো, সেই সাবজেক্টটা কিন্তু ভেবো না যেটা ইলেকট্রিক্যালের সাবজেক্ট, ভেবো না। এই জায়গায় এই যে কন্ট্রোল এবং মেজারমেন্ট, এই জায়গায় ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কিন্তু এক জায়গায় মিক্স থাকছে। এইটা কিন্তু সিরিয়াসলি তোমাকে পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে, হতে পারে যে ইলেকট্রনিক্স পড়তে ভালো লাগতো না, নন ডিপার্টমেন্টাল বোরিং সাবজেক্ট পড়ে কিছু হবে না, সেটা আমি, তোমরা যদি দাবি করো আমি না হয় মেনে নেবো। কিন্তু এইটা খুব ইন্টারেস্টিং হয়েছে তোমাদের পড়ো, হয়তো পড়তে ভালোও লাগবে। এবার ভাবার কিছু নেই যে ইলেকট্রিক্যালের ব্যাপার আমি বুঝতে পারছি না, ওরকম কিছু না। আমি তোমাদেরকে মেকানিক্যাল অ্যাপ্রোচ ওয়েতেই পড়াবো। তোমাদের কোথায় কাজে লাগবে, তোমাদের কেন এটা জানতে হবে, সেই জায়গাটা আমাদের তাৎপর্যটা আমাকে বোঝাতে হবে, যে হ্যাঁ দেখো, এই জায়গাটা তোমার কিন্তু কাজে লাগবে। এবং এটা হয় বাস্তবে। যখন তুমি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যাবে, ওখানে গিয়ে কিন্তু অনেক হতেই পারে, হয়ও এটা, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল তুমি কোন ফিল্ড থেকে এসছো অনেক সময় দেখা হয় না। সেখানে তোমাকে হয়তো এমন একটা জব দিল, যেটা থেকে ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড জব, বা ইলেকট্রিক্যাল একটা ছেলেকে একটা মেকানিক এমন একটা জব দিল যেটা মেকানিক্যাল ওরিয়েন্টেড জব। যে কারণে একটা ইলেকট্রিক্যাল আমাদের ছেলেদেরকেও 2 স্ট্রোক 4 স্ট্রোক ইঞ্জিন করতে হয়েছে, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর টোটাল মেকানিক্যাল সিস্টেম জানতে হয়েছে, বয়লার ড্রাম, স্টিলের অঙ্ক সবকিছু করতে হয়েছে। এবং করাই, ওর সাবজেক্ট আমি পড়াই, ওটা ওদেরকেও করতে হয়েছে। সেরকমই তোমাদেরকেও এই যে সাবজেক্টটা যেটা পড়াতে চলেছে, এটাও একটু মন দিয়ে পড়তে হবে। দেখো, সাবজেক্টটা খারাপ লাগবে না, আই থিঙ্ক। তো সেই সাবজেক্টে তোমরা সিলেবাসটা দেখে নিও কি আছে। সিলেবাসটা ছোট, খুব বেশি বড় সিলেবাস আমি বলবো না। এখানে দেখবে যেটা আছে তোমাদের, বেসিক্যালি মানে সাবজেক্টটার নাম হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল। তো মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল মানে ওটা কি কাজ করে, কি কারণে জানতে হবে বা না হবে, সেইগুলো আমরা দেখে নিই। ঘটনা হলো, মেজারমেন্ট এবং কন্ট্রোল এই দুটোই ইলেকট্রিক্যালের জিনিস, ইলেকট্রনিক্সের জিনিস, মেকানিক্যালের জিনিস, তিনটেই এদের কাজ। এবার যদি প্রশ্ন করো যে স্যার মেজারমেন্ট, আগে আমি মেজারমেন্টের প্রশ্ন একটু আসি, কন্ট্রোলটা আমি পড়ে আসি। মেজারমেন্ট বলতে কি বুঝি, আমি যদি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করি, আচ্ছা বলতো মেজারমেন্ট মানে কি, যার যা মনে হচ্ছে একটু বলো, যা কিছু মনে হচ্ছে। স্যার কোনো কিছু পরিমাপ করা। পরিমাপ করা, গুড। এবার এই পরিমাপটা কিভাবে পরিমাপ করবো, কেটে যাচ্ছে বলি। আমি যদি, শুনতে পাচ্ছ আমার কথা তো? আমি যদি পরিমাপটা করি, তো সেই পরিমাপটা করার সময় ধরো খুব যখন আমি ছোট ছিলাম, তখন আমাকে প্রথম একটা পরিমাপ করতে শেখানো হয়েছিল, কি বলতো? মনে আছে? খুব যখন ছোট ছিলাম শেখানো হয়েছিল তো। কি করে শেখানো হয়েছিল, যে কি করে 1 কিলো ওজন করবি, না এখানে একটা জিনিস বসা, এইখানে একটা 1 কিলোর বাটখারা বসা, গিয়ে দেখবি যেন এই কাঁটাটা মাঝখানে দাঁড়ায়, তাই তো? এই একটা মেজার আমাদেরকে কিন্তু মেজারমেন্টের একটা টেকনিক শেখানো হয়েছিল। একটু যখন বড় হলাম, আমাকে শেখানো হলো যে এইভাবে মেজারমেন্ট করো, এইটাকে এইভাবে না করে আরো একটা উপায় আছে, এইরকম একটা কাঁটা পাওয়া যায় কিনতে। এখানে স্কেল আছে, দাগ কাটা স্কেল আছে, আর এটাকে এরকম আংটা দিয়ে ঝুলিয়ে দাও, আর নিচে একটা বড় আংটা আছে, এখানে তুমি ওয়েট চাপিয়ে দাও, আর এটা নিচের দিকে টেনে একটা জায়গায় দাঁড়াবে, সেখানে দেখো যে কত কিলো লেখা আছে, কত কেজি দেখাচ্ছে, তাই তো? আমি যখন একটু বড় হলাম, আমাকে এরকম একটা জিনিস শেখানো হলো। তো আমি যখন এখানে শিখেছিলাম, এখানে আর এখানে শিখেছিলাম,
আচ্ছা, দুটোই তো আমি ওজন করছি, দুটো মেথডই তো আমি ওয়েট মাপছি। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু? তুমি একটু বলো। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? দুটোতেই মাপছি আমি, দুটোতেই স্যার মেজারমেন্ট করছি। তুমি বলো। আগেটাতে স্যার বাটখার ইউজ করা হয়েছে কিন্তু এটাতে হয়নি। আর একটু স্পেসিফিক্যালি যদি বলো, সেটা অ্যান্সারটা হবে হবে এরকম। মিউট করো। আর একটু স্পেসিফিক্যালি বললে, এইটাতে আমরা বলি, এগুলোকে আমরা বলি ডাইরেক্ট মেজারমেন্ট। কেন ডাইরেক্ট মেজারমেন্ট? কারণ ডাইরেক্টলি আমার রিডিংটা দেখো ফুটে উঠছে, মানে ফুটে তো ওঠেনি। হ্যাঁ, যদি এটা অ্যানালগ হয় তাহলে কাঁটাটা একটা জায়গায় চালাচ্ছে, একটা স্কেল করা আছে, এবং জানো যে এখানে একটা মানে মিটার আছে। ডাইরেক্ট মেজারমেন্ট যদি হয় না, তাহলে আমার প্যানেলে একটা প্যানেল বা মিটার থাকবে। সেই মিটারটা হতে পারে অ্যানালগ, হতে পারে ডিজিটাল। যদি অ্যানালগ মিটার হয় তাহলে সেক্ষেত্রে কাঁটা আমার একটা জায়গায় এসে দাঁড়াবে, হাউ মাচ কিলো ইজ শোয়িং হিয়ার উই ক্যান ডাইরেক্টলি সি। আর যদি আমার এটা অ্যানালগ না হয় ডিজিটাল হয়, তাহলে এখানে একটা লাল রঙের ডিজিটাল ডিসপ্লে আছে, তার মধ্যে ওয়েটটা ফুটে উঠবে, যেটা আমরা প্রায়ই দেখেছি অনেক দোকানে থাকে। দোকানে থাকে তো, মানে হয়তো কাঁটার মতো থাকতে পারে। আবার দেখবে এরকম মুদিখানা দোকানে যেটা থাকে, যেটাতে চিনি গম ওজন করে দেয়, সেখানে কাঁটাটা দেখবে মানে ডিজিটাল ফুটে উঠছে। তো সেইটা হচ্ছে মেজারমেন্টের ডাইরেক্ট টেকনিক, মানে ডাইরেক্টলি মেজার করতে পারছি। এখানে কি করছি আমরা? এখানে যেটা আমরা করি, দ্যাট ইজ ইনডাইরেক্ট মেজারমেন্ট। কেন ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট মেজারমেন্ট এই কারণেই বলা হচ্ছে, কারণ এখানে কোনো স্কেল নেই। এখানে ইনডাইরেক্টলি আমি এখানে 1 কিলো চাপাচ্ছি, কাঁটাটাও দেখছি একদম হ্যাঁ মিডিলে দাঁড়াচ্ছে, তবে আমি বলছি যে হ্যাঁ এটার ওয়েট 1 কিলো। এবং ইনডাইরেক্ট মেজারমেন্ট করতে আমার কিন্তু ট্রায়াল এন্ড এরর করতে হচ্ছে। প্রথমে 500 ওয়াট খাড়া চাপালাম, দেখলাম না এদিকটা ওজনটা কমে যাচ্ছে, 500টা নামিয়ে 1 কিলো চাপালাম, তখন দেখলাম আবার উঠে যাচ্ছে, তখন আবার 1 কিলো নামিয়ে ধরো আবার 500 দিলাম, আবার হয়তো 200 দিলাম, 100 দিলাম, এরকম করে দেখলাম যে 800 মতো সেট করলে, মানে 500 প্লাস 200 প্লাস 100, এইরকম বাটখারা রাখলে দেন ওয়েটটা পাচ্ছি। তাহলে আমাকে এই ইনডাইরেক্ট মেজারমেন্টটা আমাকে একটু ট্রায়াল এন্ড এরর করে 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 করতে হচ্ছে। বাট এখানে আমরা যেটা পাচ্ছি, ডাইরেক্ট মেজারমেন্ট পাচ্ছি। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। কিন্তু আমাকে দুটো মেথডই শেখানো হয়েছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, যে কাঁটাটার কথা আমি বললাম, এই যে কাঁটাটা, এই কাঁটাটা, এইগুলো খুব অনেক আগে দেখতে পাওয়া যেত। এই কাঁটাগুলো দেখতে অনেক আগে কাঁটাগুলো দেখতে পাওয়া যেত, এরকমও ছিল। বা ডায়ালটা দেখতে এরকমও ছিল, অর্থাৎ এরকম একটা কাঁটা এইরকম একটা ডায়াল ছিল, যেখানে কাঁটা ঘুরতো। এটা কাঁটা ঘুরতো, তার নিচে একটা এরকম ছিল। অর্থাৎ এইটাকে ধরে আমি ওয়েটটা চাপিয়ে দেবো এর মধ্যে, এবং এই কাঁটাটা এই দিকে বা এই দিকে মুভ করতে পারে। ডায়ালটা লিনিয়ার স্কেল হতে পারে, আদারওয়াইজ সার্কুলার স্কেল হতে পারে, দু রকমই হতে পারে। যাই হোক না কেন, এইগুলো অনেক আগে দেখতে পাওয়া যেত। দেখো যত দিন যাচ্ছে এইগুলোকে আর দেখতে পাওয়া যায়, সত্যি ঘটনাগুলো দেখতে পাওয়া যায় না। এখন তুমি যেখানেই যাবে দেখবে, যদি এরকম হয় না যেরকম ঝুলিয়ে দেওয়ার কনসেপ্ট, দেখবে বিশেষত মাংস কাটার দোকানে এখন প্রায় থাকে। মাংস কাটার দোকানে যেখানে ওটা করে, ওখানে দেখবে এরকম একটা থাকে, এইরকম একটা বড় মতো ডিসপ্লে, সেইখান থেকে নিচে এরকম দাড়ি পাল্লার মতো এরকম ঝুলছে, একটা ট্রে ঝুলছে। অর্থাৎ দোকানদার যা ওজন করছে সেগুলো এর মধ্যে রাখছে, আর এইখানে আছে একটা বড় ডিসপ্লে, সেই ডিসপ্লেতে ফুটে উঠছে যে কত কিলো। এখানে আমার ডিসপ্লে আছে, ডিসপ্লেতে ফুটে উঠছে। তো দেখো আগেকার সেই যে কাঁটা দেওয়ার জিনিস, সেই জিনিস এখন আর নেই। এখন যত দিন যাচ্ছে এই জিনিস চলে এসেছে। আমি যদি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এমন কি হলো, এইগুলো কি দোষ করেছিল যে এখন এইগুলো উঠে গিয়ে এই জিনিসটা এসেছে, একটু বুদ্ধি করে বলতো কি হতে পারে? এটা তোমাদের একদম মেকানিক্যালের কোশ্চেন। এমন কি হলো যে এইটা উঠে গিয়ে এইটা এলো? অ্যান্সার সোজা, কিন্তু বললেই মাথায় এখন কপাল চাপড়াবে, স্যার এটা বলতে পারলাম না। সূক্ষ্মাতি স্যার সূক্ষ্ম পরিমাপের জন্য। অ্যানালগে স্যার এরর থাকতে পারে। হ্যাঁ, কাছাকাছি অ্যান্সার, দুজনেই কাছাকাছি অ্যান্সার দিয়েছো। একজন বলছে যে স্যার সূক্ষ্ম হিসাব পাওয়া যাবে না, এটা একটা কেমন ঠিক কথা। সেকেন্ড আরেকজন বলছো যে স্যার এরর থাকতে পারে। তো কোশ্চেনটা হচ্ছে হোয়াই দিস এরর? কারণ হচ্ছে ওই যে
আমি কাঁটার কথা বলছি বা যেখানে লিনিয়ার স্কেল বা যাই কথা বলি, সেখানে কি আছে, একটা স্প্রিং আছে, একটা স্প্রিং আছে। এবং এই স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট যদি কে হয়, আমরা জানি এ যে তোমার এনার্জিটা দেয় হাফ কে এক্স স্কোয়ার। বা তোমার যদি একে আমরা যখন একটা ওয়েট দিয়ে নিচের দিকে টানি, হাউ মাচ ফোর্স উল্টো দিকে অ্যাপ্লাই হয়, মাইনাস কে এক্স, তাই তো? প্রশ্নটা হলো, একটা স্প্রিং এর ক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট কে এর কথা বলছি, এটা কি সব দিন ফিক্স থাকে? যত তুমি স্প্রিংটাকে ইউজ করবে, টানা টানা কমা টানা কমা করবে, আস্তে আস্তে কি এর ভ্যালুটা কি হবে, কমে আসবে। আর কি এর ভ্যালু যদি কমে আসে, স্প্রিংটা যখন নতুন ছিল তখন কি এর যা ভ্যালু সেই অনুযায়ী মনে করো স্কেলটা ডিজাইন করা হয়েছে। আর স্কেল যদি একবার ডিজাইন করা হয়ে যায় যে হ্যাঁ এই স্কেলটা এতটা লম্বা হবে বা এই কাঁটাটা এতটা খুলবে, আর এখন স্প্রিংটা বাংলা গোদা বাংলায় বললে স্প্রিংটা লুজ হয়ে গেছে, বলে না স্প্রিংটা লুজ হয়ে গেছে, তাহলে আগে নিশ্চয়ই রিডিং এরর আসবে, অর্থাৎ কি এর ভ্যালুটা কমে গেছে, স্প্রিং লুজ হয়ে যাওয়া মানে টানা হাতে করতে করতে। সেকেন্ড হচ্ছে, যেটা একজন বললো যে স্যার আমি সূক্ষ্মভাবে মেজারমেন্ট পাবো না। কেন পাবো না? ধরো আমার এই যে এখানে ডায়ালটা, ডায়ালটা হচ্ছে এইরকম একটা ডায়াল আছে, এই ধরো আমার ডায়াল আছে, এইখানটা আছে 4 কিলো, এইখানটা আছে 5 কিলো, এখানটা 6 কিলো। এবার কাঁটাটা রয়েছে এরকম জায়গায়। তো তুমি দেখে বললে স্যার 4 আর 5-এর মাঝখানে আছে, দেন ইট মাস্ট বি 4.5 কেজি। হতেই তো পারে 4.5 কেজি নয়, 4.56 কেজি। তাহলে যে দোকানদার এই জিনিসটা নিয়ে ওজন করবে, কাঁটা দিয়ে ওজন করবে, সে তার কিন্তু এই যে পয়েন্ট মানে চোখের আন্দাজে দেখছে তো, এই 600 গ্রাম এদিক ওদিক হয়ে যেতে পারে। যদি খাসির মাংস কিনতে যায় 600 গ্রামের দাম, বুঝে যাও। তাহলে সেই জন্য ব্যাপারটা কি হচ্ছে, যে যত দিন যাচ্ছে মানুষজন চাইছে যে অ্যানালগ ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে। 1 নম্বর, এই অ্যানালগ ব্যাপারটা থেকে পুরো বেরিয়ে আসতে চাইছে। বেরিয়ে আসার কারণটাই হচ্ছে ওটা। এবং বেরিয়ে মোস্টলি কি মনে হচ্ছে, যদি তোমার যদি একটা স্প্রিং দেওয়া জিনিস থাকে, দ্যাট ইজ আ পিওর মেকানিক্যাল জিনিস। কিন্তু যদি এইরকম ডিজিট ফুটে ওঠে, তাহলে সেটা কি জিনিস? সেটা একটা ইলেকট্রিক্যাল কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। এর ভেতরে এমন কিছু আছে যেগুলো ইলেকট্রিক্যালও পার্টস রয়েছে, মেকানিক্যাল পার্টস রয়েছে। কারণ দেখো, আলটিমেটলি when you are measuring a weight, some force must be made of downward towards gravity, গ্র্যাভিটির দিকে তোমাকে কিছু ফোর্স অ্যাপ্লাই করতেই হবে মেকানিক্যালি। তাহলে ভেতরে নিশ্চয়ই কিছু একটা সেন্সর আছে, যে সেন্সরটা ওই মেকানিক্যাল ফোর্সটাকে ও কিন্তু সেন্স করতে পারছে, এন্ড দ্যাট ইজ বেসিক্যালি আ মেকানিক্যাল ডিভাইস। এবং ওই যে ডিভাইসটা, তার ভেতরে নিশ্চয়ই এমন কিছু আছে যে একটা কারেসপন্ডিং ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছে, এন্ড দ্যাট ইজ আ পার্ট অফ ইলেকট্রিক্যাল থিং। এবং তুমি যে সময় দাঁড়িয়ে আছো, যে বিংশ শতাব্দীতে তুমি দাঁড়িয়ে আছো, মোস্টলি অন অলমোস্ট 95% ইনস্ট্রুমেন্টস, যা হাতের সামনে তুমি যাই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করো না কেন, প্রত্যেকটা জিনিসের মেড অফ সাচ কাইন্ড অফ মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল কম্বিনেশন। আইদার আইদার তো সেটা ফুলি ইলেকট্রিক্যাল, না হলে ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল। যে কারণে মেজারমেন্টের সঙ্গে এই ইলেকট্রিক্যাল ব্যাপারটা পুরো জড়িয়ে আছে। এবং সেই কারণে গোটা দুনিয়া আজকে মানে মেজারমেন্টটাকে ইলেকট্রিক্যালকে বেস করে এগোচ্ছে। কারণ এখানকার সুবিধাটা তোমরা নিজেরাই মুখে বললে যে স্যার, ইন কেস অফ ডিজিটাল মাই রিডিংস উইল বি মোর অ্যাকুরেট, মোর প্রমিনেন্ট, মোর সফিস্টিকেটেড এন্ড প্রিসাইজ রেজাল্ট আই ক্যান গেট। প্রচন্ড সূক্ষ্ম একটা কোনো একটা রেজাল্ট তুমি কিন্তু এই সিস্টেমে পাবে, যেটা কিন্তু তুমি অন্য সিস্টেমে পাবে না। তুমি যদি মেকানিক্যাল বা অন্য কিছু পিওর মেকানিক্যাল জিনিস হলে হয়তো তুমি সবসময় পাবে না, আমি বলছি না নেই। বাট 90 to 95% ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তোমরা দেখো এটা ডিজিট তো ফুটে উঠছে। ডিজিট ফুটে মানে নতুন মানে যে সময় তোমরা দাঁড়িয়ে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করছো, সে ডিজিট ফুটে উঠুক বা যেভাবেই কাজ করুক, সেটা তার ইলেকট্রিক্যাল পার্টস রয়েছে। তো এই কারণের জন্যই আমাদেরকে এই মেজারমেন্ট ব্যাপারটা কিন্তু আমাদেরকে জানতে হবে, যে প্রত্যেকটা ডিভাইস, কয়েকটা ডিভাইস কিভাবে মেজারমেন্ট করছে। তার কারণটা হচ্ছে তোমাকে এই কারণেই জানতে হবে, যে ধরো আমি আজকে এই যন্ত্রটা মনে করো ভুল ওজন দিচ্ছে, আমি 1 কিলোগ্রামের যদি বাটখারা চাপাই, হ্যাঁ যদি বাটখারাতেও সমস্যাকে একের জায়গায় 1100 দেখা কি 900 দেখা, আমি 1 কিলোগ্রামের বাটখারা চাপাচ্ছি, যদি 500 গ্রাম দেখায়, তাহলে ডেফিনেটলি সেটা তো বিশাল একটা বাজে। এবার যদি এইরকম একটা যন্ত্র তোমার কাছে আসে, তা তোমাকে তো সেটা অ্যানালাইসিস পাওয়ারটা থাকতে হবে, যেটা কার এন্ডের সমস্যা।
এর ভেতরে যে মেকানিক্যাল পার্টস রয়েছে সেটাই সমস্যা, নাকি এর ভেতরে যে ইলেকট্রিক্যাল পার্টস আছে সেটা সমস্যা? কাজেই সেখানে দাঁড়িয়ে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দুজনকেই এই নলেজটা রাখতে হবে, দুজনকেই এই মেজারমেন্ট সম্পর্কে জিনিসটা জানতে হবে যে এটা কিভাবে কাজ করে। এবং থাকেও, তোমাদেরও যেমন মেজারমেন্টের পেপার আছে, থার্ড ইয়ারে এসে পড়ছো তোমরা, সেরকম সেকেন্ড ইয়ারও মেজারমেন্ট আমি পড়াই, মানে ওটাও আছে, ওদেরকে ওটা জানতে হবে। তো যাই হোক এইসব স্যার কারণ। বলছি, বলো বলো বলো। স্যার বলছি রাইট সাইডের বোর্ডটা দেখা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ ওটাই বলছি, রোটেট করো, ফোনটাকে রোটেট করো, ফোনের হচ্ছে রোটেশনটা না তো। কতটা দেখতে পাচ্ছ তুমি বলো তো? এতটা? হ্যাঁ হ্যাঁ, অতটা আমি দেখতে পাচ্ছি, সে পাশটা দেখতে পাচ্ছি না, প্রবলেম হচ্ছে স্যার। এই সমস্যাটা আমাদের ক্লাসে যখনই হয় ওরাই ওখানে বলে যে স্যার রোটেট করলে ঠিক হয়ে যাবে। দেখো এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে। ওকে। এবার ঠিক আছে। আগে বলবে তো, আমি এতক্ষণ ধরে এঁকে যাচ্ছি, আগে বলতে হবে। না, বলার সময় পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, তো তখন বলে দেবে। শোনো, তোমাদের যখন কিছু বলার দরকার হবে আমাকে ইন্টারাপ্ট করবে, তুমি ইন্টারাপ্ট করলেই আমি থামিয়ে দেবো, মানে আমি থামিয়ে আমি তোমার কথা ঠিক আছে শুনবো। স্যার, ঠিক আছে? ঠিক আছে। তারপরে বলা হয়ে গেলে আবার নিজেদের মিউট করে দেবো। তো এইটা আমি তোমাদের বললাম যে মেজারমেন্টের মেনলি, যেমন মেজারমেন্ট ব্যাপারটা তোমার আগে আমি বললাম যে তোমার সাবজেক্টটা বেসিক্যালি কেন কি কারণে পড়তে হচ্ছে, এটা একটা বিষয়। নেক্সট হচ্ছে তোমাদেরকে একটু বলছি, কিছু মেকানিক্যাল, তোমরা এখনো অবধি যা কিছু ক্লাস হয়েছে বা যেটুকু যা পড়েছো, কিছু ইনস্ট্রুমেন্ট দেখেছো ল্যাবে বা কোথাও দেখেছো এরকম, যেগুলো দিয়ে তুমি মেজারমেন্ট করতে পারো? জাস্ট নাম বলো আমাকে পরপর কয়েকটা, যাই দেখে থাকো। कैलिपर। হুম হুম। স্লাইড ক্যালিপার্স, हाँ। গুড। যেটাতে আমরা বলি, যেটাকে ও যেটা বলছে ভার্নিয়ার স্কেল কনসেপ্ট, স্লাইড ক্যালিপার্স। আর तो स्क्रू गेज। স্ক্রু গেজ দেখেছো? আর দুটোই হচ্ছে, আচ্ছা ঠিক আছে পজ, এই যে দুটো ইনস্ট্রুমেন্টের নাম বলে এদের কাজ কি, এদের কাজটা কি? ব্যাস ব্যাসার্ধ এসে মাপি স্যার। অ্যাকচুয়ালি স্ক্রু গেজ দিয়ে তুমি সেটা করতে পারো, হ্যাঁ, মানে তোমার অ্যাপ্লিকেশনটা দেখেছিলাম যে ব্যাস বা ব্যাসার্ধ মাপে। শুধু ভেবো না যে স্লাইড ক্যালিপার্সের দুটো জয়, মানে জয়ের ভেতরে তুমি একটা শুধু ধর গোল গোল রঙের গোলই কিছু আটতে পারো, সেটা না, যে কোনো জিনিসেরই লেন্থ মেজারমেন্ট করা যায়। এবার তুমি যদি বলতে পারো যে স্যার লেন্থ মেজারমেন্ট মানে তুমি বলতে পারো না, তোমরা সবাই জানো, মানে এই স্লাইড ক্যালিপার্স বলো বা স্ক্রু গেজ বলো, দুটো কাজই কিন্তু বেসিক্যালি লেন্থ মেজারমেন্ট করা। এবং নট অনলি অলওয়েজ দ্যাট ইউ আর মেজারিং এ স্ফিয়ার, অথবা স্ফিয়ার বা তুমি সার্কুলার কিছুকে মেজার করছো সেটা না, লিনিয়ার কিছু বা সবকিছুরই, বা কোন একটা জিনিস, কোন একটা ব্লক রয়েছে, এই এই এত বড় একটা ব্লক আছে, এই ব্লকটার তোমার যেটা কত, থিকনেসটা কত, থিকনেসটা মাপার জন্য আমরা তখন স্লাইড ক্যালিপার ব্যবহার করবো, এদিকে একটা জল লাগাবো, এদিকে একটা জল লাগাবো, এই তোমার স্লাইড ক্যালিপার, তাই না? তো মোট কথা এগুলো দিয়ে আমরা হচ্ছে ডিসটেন্স মেজারমেন্ট করবো। এবার প্রশ্ন হতে পারে যে এইসব কি দরকার ছিল, আমি তো একটা স্কেল দিয়ে এটা মাপতে পারি, একটা লিনিয়ার স্কেল দিয়ে একটা লেন্থ মাপা যায়, আমি কেন এটা ব্যবহার করছি স্লাইড ক্যালিপার্সটা? জাস্ট বিকজ অফ এক্স্যাক্টলি অ্যাকুরেট রিডিং। দশমিকের পর আমরা 2 ঘর অব্দি নির্ভুল মাপতে চাইছি, ঠিক? এবার প্রথম যখন তোমাকে স্লাইড ক্যালিপার্স ইউজ করা শেখানো হলো, তখন একটু মাথাটা গরম হয়নি? সত্যি কথা বলতো, যে কি সব এই একটা রিডিং, আবার ওই ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেন স্কেল কোথায় ম্যাচ করেছে সেটা খুঁজে বার করো, যে সেইটাতে ভার্নিয়ার রিডিং, যে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ স্যার। এই এত হ্যাপাজার্ডলি করে খাতা পেন নিয়ে করতে হচ্ছে। তা স্বাভাবিকভাবে মানুষ কি চাইবে, যে মানুষ চাইবে না এ খুব বাজে জিনিস, হ্যাঁ মানছি, দশমিকের পর 2 ঘর অব্দি ভালোভাবে রিডিং পাচ্ছি, স্টিল আই হ্যাভ সাম প্রবলেম, প্রবলেম কিছুটা আছে।
তখন উপায় কি এলো? সত্যি কথা বলতে স্লাইড ক্যালিপার্স এখনকার দিনে আর পাওয়াই যায় না কিনতে। যেটা চলে এসছে দ্যাট ইজ কল্ড ডিজিটাল ভার্নিয়ার। তোমরা কেউ ডিজিটাল ভার্নিয়ার স্কেল দেখেছো কিনা জানি না। ডিজিটাল ভার্নিয়ার স্কেল হচ্ছে এরকমই দেখতে একটা ডিভাইস, এরকম একটা পুরো লম্বা স্কেল থাকে, হ্যাঁ, আর এর উপর এইরকম একটা কালো রঙের একটা ডিভাইস বসানো থাকে। হুম, আর এটার সঙ্গে একটা জ এরকম কানেক্টেড থাকে, এদিকে একটা জ কানেক্টেড, এদিকে একটা জ কানেক্টেড, ঠিক আছে। আর এখানে একটা ডিসপ্লে থাকে। তুমি এইটাকে দেখবে সরাবে, সরসর করে সরাবে, দেখবে যে ভেতরে একটা কোন একটা জিনিসকে রেখে দাও মেজারমেন্ট করার জন্য, দেখবে এখানে ডিজিটালি রিডিংটা ফুটে উঠেছে একদম দশমিকের পর 3 ঘর অব্দি, ডেসিমালের পর 3, মানে 3 ঘর অব্দি ডিজিটাল নির্ভুল ভাবে ভ্যালু ওই জায়গাটা ফুটে উঠেছে। তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে? ডিজিটাল ভার্নিয়ার। এখন এখন ডিজিটাল ভার্নিয়ারই কিনতে পাওয়া যায়, ইভেন অ্যামাজনেও কিনতে পাওয়া যায়, অ্যামাজন ফ্লিপকার্টেও এই জিনিস কিনতে পাওয়া যায়। এই জিনিস আর সত্যি কথা বলতে কিনতে পাওয়া যায় না বললেই চলে। মানুষ এই ঝামেলা থেকে মুক্তি পেতে চায়। দুটো সমস্যা, এক তো হচ্ছে যে দশমিকের পর যে আমি 2 ঘর হবে মাপছি, তার কি গ্যারান্টি আছে? প্রশ্ন হতে পারে। তার কারণটা হচ্ছে ডিজিটাল ভার্নিয়ার, সরি, স্লাইড ক্যালিপার্স বা যাই ইউজ করো তুমি, দ্যাট ইজ বেসিক্যালি মেড অফ সাম মেটাল, মেটালের স্কেল ওটা কিন্তু। আর যতই যাই বলো গরম আর ঠান্ডা চোখে ধরা না গেলেও 0.1 মিলিমিটার তো বাড়বে বা কমবে। খুব গরমে যখন ইউজ করছো, খুব ঠান্ডা যখন ব্যবহার করছো, এক্সাক্ট রিডিং তুমি নাও পেতে পারো। এখানে এসব কোনো সমস্যাই নেই, এত সুন্দর। তো যে ইনস্ট্রুমেন্টে তুমি ব্যবহার করতে যাও না কেন, সব জায়গায় দেখবে যে এখন কিন্তু ডিজিটালের কনসেপ্ট এসে গেছে। মানে যেখানে আমি মেজারমেন্টটাকে ইলেকট্রিক্যালের ভাড়া মেজার করছি, ডাইরেক্ট মেজার করছি না। তো সেই কারণে এটার অ্যাকসেপ্টেন্সটা বেশি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি কি কি কারণে মেজারমেন্টটা চায়। নাম্বার 1, তোমরা অলরেডি এটা বলেছো। দেখো, যে কোনো জিনিসকে আমাকে মেজারমেন্ট করতেই হবে। আমি যদি ওকে বলি যে তোমাকে মেজারমেন্টের দরকার কি, আমি বাইক নিয়ে ভো ভো করে উঠছি, আমার গাড়ির স্পিড জানা দরকার কি? প্রশ্ন তো হতেই পারে। স্পিডটা জানা দরকার ফর নিজের সেফটি, যে আমি 60-এ চালাচ্ছি নাকি 120-তে চালাচ্ছি, আমার স্পিড কত ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, আমার কিন্তু দেখতে হবে। 1 নম্বর। অর্থাৎ আমি আমার ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মনিটরিং, মানে আমি ডেইলি লাইফে যেখানে আমি অ্যাপ্লাই করছি, যেখানে যাই করি না কেন, সেই অ্যাপ্লিকেশনের মনিটরিং পারপাস। অর্থাৎ একটা বয়লার অপারেট করছে, সেই বয়লারের মধ্যে স্টিমের প্রেসার কত আমাকে জানতে হবে। বা আমি যাই করি না কেন, ইভেন একটা জায়গায় একটা হাইড্রোলিক প্রেস আছে, সেই হাইড্রোলিক প্রেসে আমি কোন একটা আইটেমকে ধরে আমি প্রেস করছি, হাইড্রোলিক প্রেসে যখন আমি ওই সিস্টেমটাকে ব্যবহার করছি, তাহলে ওই রিজিড মেটেরিয়ালটার উপর আমি এক্স্যাক্টলি কত প্রেসার দিচ্ছি। বা একটা জায়গায় হাইড্রোলিক ফাস্ট ধরো দেওয়া হচ্ছে, সেই ফাস্টে আদৌ কত ফোর্স, কত নিউটন কি কত ডাইন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা আমাকে জানতে হবে, রিয়েল টাইম দেখতে হবে। এই যে দেখার ব্যাপারটা, আমি যাই অ্যাপ্লিকেশন করি না কেন তার মনিটরিং কিন্তু আমার লাগবে, তবে আমি বুঝবো যে আমি অ্যাকচুয়ালি কি কাজ করছি, নাহলে তো কিছু আমার সব উঠে থাকবে। মেজারমেন্টের এগুলোই দরকার। দ্বিতীয় হচ্ছে সেফ অপারেশন, অ্যান্ড সেফটি। মেজারমেন্ট করার আরেকটি উদ্দেশ্য হলো সেফটি এবং সেফ অপারেশন। সেটা কিরকম? যেমন একটু আগে আমি বয়লারের যেটা বললাম, ধরো কেউ একজন বয়লারের ওয়াটারের টেম্পারেচার কন্ট্রোল করছে, তাহলে জলটা কত ডিগ্রি টেম্পারেচারে ফুটছে, সেটা 120 নাকি 560, কত টেম্পারেচারে জলটা ফুটছে, তোমাকে টেম্পারেচার মেজারমেন্ট তো মাস্ট নিবে। আমি তোমাকে যখন এই ইনস্ট্রুমেন্টের নাম বললাম, তোমাদের বলা উচিত ছিল থার্মোমিটার। আগে আমি এক্সপেক্ট করেছিলাম আগে তো আমি থার্মোমিটারটাই বলবো। আচ্ছা, সবার বাড়িতে বলো তো কি থার্মোমিটার আছে এখন? 2 রকম থার্মোমিটার আছে। ছোটবেলায় আমরা দেখতাম একটা থার্মোমিটার যার ভিতরে মার্কারি থাকতো, অর্থাৎ সেটা আমার বগলের নিচে দিয়ে দিলাম থার্মোমিটারটা, কিছু সময় পরে আমাকে দেখতে তো রিডিংটা কতটা গিয়েছে, যে দেখা হয়ে গেল, আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওটাকে রেখে দিতে হবে। আর এখন
একটা ব্যাটারি ভরা যায়, বগলের নিচে বেশিক্ষণ না, 30 সেকেন্ড রাখো, সঙ্গে সঙ্গে টেম্পারেচার বলে দেবে। তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে? ডিজিটাল থার্মোমিটার ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল বেটার দ্যান ইওর অ্যানালগ ওয়ান। ঠিক আছে? তো আমি কোন একটা সিস্টেমের টেম্পারেচার কত বা টেম্পারেচার আদৌ এক্সিড করে যাচ্ছে না তো, বা তার থেকে কম আছে তো, সেই সেফ অপারেশন এন্ড সেফটি, ফ্রম দ্যাট পয়েন্ট ইউ মাস্ট হ্যাভ টু মেজার ইওর অ্যাপ্লিকেশন, মানে তুমি যেটাকে নিয়ে কাজ করছো তার সেই সমস্ত কোয়ান্টিটির মেজারমেন্ট গুলোকে তোমাকে করতে হবে, রাইট? নাম্বার 3, কন্ট্রোল। কন্ট্রোলটা কেন নেসেসারি? স্টিমের প্রেসার বাড়তে বাড়তে তোমাকে বলা আছে যে যদি স্টিমের প্রেসার 4 অ্যাটমসফিয়ার প্রেসার থেকে আপ টু সে ধরো 9 অ্যাটমসফিয়ার অব্দি হয়, তুমি এর মধ্যে অপারেট করাও। তোমার যদি মেজারমেন্ট করা না থাকে, এবার দেখা গেল যে যদি এই প্রেসারটা 11 অ্যাটমের বেশি হয়ে যায়, গ্রেটার দ্যান 11 অ্যাটম হয়ে যায়, তোমার কিন্তু সিস্টেমটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তখন তুমি চাইলেও আর কমিয়ে আনতে পারবে না, তখন পুরো সিস্টেমটা ব্লাস্ট হয়ে যেতে পারে, একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তোমার যেন ওটা সেটা কন্ট্রোলের মধ্যে থাকে, সেই কন্ট্রোলটার সাফিসিয়েন্ট টাইমে তুমি যদি তার উপর কন্ট্রোল টেক ওভার করতে পারো, তুমি স্মুথলি ওটাকে কন্ট্রোল করতে পারো, ফর দ্যাট মানে পারপাস মেজারমেন্ট নেসেসারি। এবং সবসময় এমনটা নয় যে দিস কন্ট্রোল উইল বি ম্যানুয়াল, সবসময় এটা নয়। মোস্টলি কেসেস দিস কন্ট্রোলস আর মেড অফ অটোমেটিক। তোমাদেরকে যেটা কন্ট্রোল সিস্টেমে একটুখানি তার কনসেপ্টটা দেওয়া হবে। অর্থাৎ কোন একটা জায়গায় ধরো টেম্পারেচার মেজারমেন্ট কি করে, মানে তোমরা কি এমন কোন অ্যাপ্লিকেশন আমাকে বলতে পারবে যেখানে টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল হচ্ছে, এরকম কোন অ্যাপ্লিকেশন বলতে পারবে কেউ? অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে, যে টেম্পারেচার বাড়তে পারছে না, একটা জায়গায় গিয়ে মোটামুটি ফিক্স আছে, বাড়তে আর পারছে না। কারো মাথায় আসছে না? আমি স্যার যদি বলি ওয়াটার এই হিটার। জিনিস, ওয়াটার হিটার কিছুটা হলো, হ্যাঁ ওয়াটার হিটার কিছুটা হলো। আমি খুব ভালো এক্সাম্পল সবার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, যেটা সবার বাড়িতে আছে, ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক মানে ইলেকট্রিক ইস্ত্রি। আগেকার দিনে সেই আগুনে গরম করা ইস্ত্রি, সেই এখন আর কনসেপ্ট খুব একটা নেই। এখন আমরা প্লাগে গুঁজে সেই আয়রনকে আমরা জামা কাপড় আয়রন করার কাজে ব্যবহার করি, ইলেকট্রিক ইস্ত্রি। তো সেই যে আয়রন, তার ভিতরে দেখো একটা অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা আছে। সেই টেম্পারেচার তুমি প্লাগটা অন করে রেখে দাও, কিন্তু দেখবে অটোমেটিক টেম্পারেচার কিন্তু নিজে নিজে কন্ট্রোল হয়। দেখবে যে প্লাগ অন করলে একটা ভেতরে একটা এলইডি ল্যাম্প গ্লো করে, কিছু সময় পর ওটা নিজে নিজে কাট হয়ে যায়, আবার কিছু সময় পর নিজে নিজে চালু হয়, আবার কিছু সময় পর অটোমেটিক কাট হয়। তাহলে এই যে জিনিসটা অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল, আমি যেটা একটু আগে বললাম যে মোস্ট অফ দ্য কেসেস দিস কন্ট্রোল আর মেড টু অপারেট মানে অটোমেটিক্যালি ব্যাপারটা কন্ট্রোল হবে। তাহলে সেই সমস্ত অ্যাপ্লিকেশনে তোমার ক্ষেত্রে কিন্তু এই মেজারমেন্ট ব্যাপারটা অবশ্যই লাগবে। যে ইস্ত্রিতে আয়রন করো তার উপরে একটা একটা নব থাকে, সেই নব দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। যে আমি কটনের আয়রন মানে কটনের কাপড় আয়রন করছি নাকি সিল্কের কাপড় করছি, স্বাভাবিকভাবেই সিল্কের কাপড়ের ক্ষেত্রে কম টেম্পারেচার লাগবে। তবে যাতে টেম্পারেচার একটুখানি ওঠার পরেই কাট হয়ে যায়, বিয়ার টেম্পারেচার বাড়তে না পারে, দ্যাট অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন অলরেডি প্রিভিয়াসলি ডান, এবং তোমাকে একটা নব দেওয়া হয়েছে। এবং কেউ তো অবশ্যই সেটা মেজার করেছে যে এই নবের এই জায়গাটায় সেট করলে এতটার বেশি টেম্পারেচার উঠবে না, নবের এই জায়গায় সেট করলে এতটার বেশি টেম্পারেচার উঠবে না, সেটা অবশ্যই কেউ আগে করে দেখেছে। দেখেছে বলেই সেইভাবে আয়রনটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে মানে স্মুথ কন্ট্রোল এবং অপারেটিভ কন্ট্রোলের জন্য আমার এটা অবশ্যই লাগে। ঠিক আছে? মেনলি এগুলোই, এছাড়া আরো কিছু অক্সিলারি কাজকর্ম থেকে থাকে, যেমন একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাপোর্টিভ থাকে। যে এখানকার এই এই যদি মানে ধর একটা কোয়ান্টিটি যদি এরকম হয়, তারপর একটা কোয়ান্টিটি ডিপেন্ড করছে যে এত টেম্পারেচার হলে এত প্রেসার রাখতে হবে, এত টেম্পারেচার হলে এত প্রেসার রাখতে হবে, এত টেম্পারেচার হলে এত প্রেসার রাখতে হবে। এরকম কোন একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভলিউম মাপার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বিভিন্ন রকম থাকতে পারে। তো মোস্ট অফ দ্য সেই সমস্ত ঘটনাগুলোতে, অর্থাৎ আমরা ডেইলি লাইফে যা কিছু ব্যবহার করি প্রত্যেকটাতে ক্ষেত্রে আমরা কিন্তু মেজারমেন্ট মাস্ট নেসেসারি, এন্ড দিস আর দ্য সিগনিফিকেন্স অফ ইওর মেজারমেন্ট। তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা প্রোভাইড করবো তাতে আরো সুন্দর করে পয়েন্ট করে আরো কিছু এক্সট্রা পয়েন্ট লেখা থাকবে। আমি মেন কনসেপ্ট তোমাকে এই হচ্ছে দিলাম।
বুঝতে গেছে? নেক্সট আজকে আমি যে ধারণাটা দেবো, এটা হচ্ছে মেজারমেন্ট কি, ব্যাপারটা কি, বস্তু এবং আচ্ছা না, মেজারমেন্ট পুরো ব্লকটা তুমি মনে নেই, ব্লকটা বলা হয়নি। সেটা হচ্ছে মনে করো যে আমি এই যে মেজারমেন্ট মেজারমেন্ট এত বক্তব্য মানে মানে কথাগুলো তখন সে বলছি বলছি, প্রথমেই একটা প্রশ্ন মানে মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি সাবজেক্টটা করছি, তাহলে আমাকে প্রথম জানতে হবে যে একটা ইনস্ট্রুমেন্ট করে কাজ করে। অর্থাৎ এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট মনে করি। যদি সে একটা ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে তার কি কি থাকবে? দুটো জিনিস থাকবে, একটা থাকবে ইনপুট, একটা থাকবে তার আউটপুট। যদি শুধু একটা ইনস্ট্রুমেন্ট সেটা হয়, যেমন যদি প্রথমে ওই ওয়েট মিটারের কথাই বলি, মানে ওয়েইং স্কেল যেটা দিয়ে আমরা ওজন মাপছি, তার ক্ষেত্রে ইনপুট কি? তার ক্ষেত্রে একটা ইনপুটটা হচ্ছে ওয়েট। তার ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে ওয়েট। তার ক্ষেত্রে আমি আউটপুট কি পাচ্ছি? না ধরো একটা রিডিং পাচ্ছি, ডিজিটাল রিডিং পাচ্ছি আমি। তার মানে কি ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা এমন জিনিস যাকে তুমি একটা কোনো ইনপুট দিলে, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, বা অন্য কোনো স্কিল হোক বা যাই হোক, সেটা একটা তুমি ইনপুট বা কিছু একটা দিলে তার সেটা আউটপুট দেখাবে। এবং এই জিনিসটাকে আমরা অবশ্যই ইনস্ট্রুমেন্ট বলবো। নেক্সট আমরা যদি জানতে চাই যে আচ্ছা ইনস্ট্রুমেন্টটা কিভাবে কাজ করছে, জানতে চাই, তাহলে তার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাকে জানতে হবে। এবং আমি আগেই বলছি, আমরা এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট করবো, যাবতীয় যা কিছু করবো, সবকিছু তোমাকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে মেজার করে দেখাবে। এবং সত্যি কথা বলতে, এই যে আমি কথাটা বললাম যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে বা যেখানে তোমাকে মেজার করে দেখাবে, বাস্তব ঘটনা হলো যে সব আমাদের ইলেকট্রিক্যালের মানে ইলেকট্রিক্যাল জগৎটার মধ্যে সবকিছু একটা জিনিস থেকে কন্ট্রোল হয়, সমস্ত কিছু। এটা হচ্ছে ভি, ভোল্টেজ। এই ভোল্টেজ মানে কি? ভোল্টেজ মানে তোমরা ছোটবেলাও পড়েছো পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ দুটো পয়েন্ট আছে, এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এর মধ্যে কত পোটেনশিয়াল আর এর মধ্যে কত পোটেনশিয়াল, দুটো যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে কি যত কম হবে, সেইটাই কিন্তু আমাদের ইলেকট্রিক্যালের বাকি প্রত্যেকটা ডিভাইসের গতিবিধি বা তার অপারেশন নিয়ন্ত্রণ করে দেয়। আমরা কিন্তু সবকিছু ভোল্টেজ ফর্মটাকে আজকে পেতে চাই, কারণ ভোল্টেজটাকে আমি যদি পাই, আমার ক্ষেত্রে বাকি দুটো কাজ আমাদের ইজি হয়ে যায়। তো তোমাদেরকে এখানে ভোল্টেজ পাওয়ার পর কিভাবে সেটা হয় সেটা অতটা না জানলেও চলবে, অল্প জানতে হবে, তো অল্প লেভেলেই আছে, জানতে হবে, সেটা বড় কথা নয়। তোমাদেরকে জানতে হবে যে কি করে আমি ভোল্টেজ ফর্মটা ক্রিয়েট করব। অর্থাৎ দিস, এই ইনস্ট্রুমেন্টটা মানে যা বললাম মাথায় ঢুকলো না আমি জানি, এবার খুলে বলছি ব্যাপারটা কি বলতে চাইছি। এই ইনস্ট্রুমেন্টটা কি দাবি করছে সেইটাকে আমরা দেখি। যদি এই ইনস্ট্রুমেন্টটা দেখি তার কি কি পার্টস আছে, আমি সেখানে দেখবো যে ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা খুব বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার ডিজিটাল ডিসপ্লে, যেখানে আমি ডিসপ্লে করতে পারছি। ধরো ডিসপ্লেতে আমার ডিজিট ফুটে উঠছে, সেই যে ডিসপ্লে, সেই যন্ত্রের আগে কি আছে? এই ডিসপ্লেটার আগে একটা ডিজিটাল, একটা মাইক্রো প্রসেসর হোক কি মাইক্রো কন্ট্রোলার হোক, কিছু একটা রয়েছে। এ কি করে কাজ করছে তোমাদের জানার বিষয়বস্তু নয়, এটা ইলেকট্রিক্যালের ছেলেদের জানার বিষয়বস্তু, এর ভিতরে কি আছে বা কি করে সে ডিসপ্লে করছে। মোট কথা, এ চাইছে একটা ভোল্টেজ, ও বলছে আমাকে তুমি একটা ভোল্টেজ দাও।
এই ভোল্টেজটা দাও, আমি সেই ভোল্টেজটা যেমন আছে আমি সেরকম ডিসপ্লে করবো। এইটুকু হচ্ছে ইলেকট্রিক্যালের কাজ। তোমাকে জানতে হবে যে এই ভোল্টেজ সন্ধান কি করে ক্রিয়েট করবো, এবং ধরো এই ভোল্টেজ সন্ধান কি করে ক্রিয়েট করবো মানে কি, কোথায় ক্রিয়েট করবে না ফ্রম দিস ইনপুট। কারণ দেখো এইটা তোমার হচ্ছে আউটপুট, আর তোমাকে দিতে হবে সামথিং একটা ইনপুট, তোমাকে কি করতে প্রোভাইড। সেই ইনপুটটা কি না, ইনপুটটা মনে করো প্রেসার। ধরো আমি প্রেসার সেন্স করছি, ঠিক আছে। প্রেসার মানে কি, প্রেসার মানে ধরো এরকম আমি বলতে চাইছি, আচ্ছা বেশ ছেড়ে দাও, আমি ধরো প্রেসার সেন্সর নিয়ে নিলাম, ঠিক আছে। প্রেসার সেন্সর মানে কি, প্রেসার সেন্সর মানে হচ্ছে যে ধরো এইটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক থেকে একটা নল চলে গেছে অন্যদিকে, এটা বড় একটা রিজার্ভার পাম্প, হ্যাঁ, মানে রিজার্ভার ট্যাঙ্ক, এটা এটা একটা রিজার্ভার ট্যাঙ্ক। সেই রিজার্ভার ট্যাঙ্কের এরকম জায়গায় দেখলে একটা এরকম যন্ত্র লাগানো রয়েছে, যে যন্ত্রটার মধ্যে ডিজিট ফুটে উঠেছে। অর্থাৎ কি, এই ট্যাঙ্কের মধ্যে এয়ারের প্রেসার কত, ধরো এইখানটা সেটা ফুটে উঠেছে, ধরো দেখাচ্ছে 4.7 কেজি পার সেমি স্কোয়ার। কেজি পার সেমি স্কোয়ারটা তো আর লেখা নেই, ওটা ধরো বাইরে এরকম জায়গায় লেখা আছে যে কেজি পার সেমি স্কোয়ার, এরকম জায়গায় লেখা আছে। 4.7টা আমার এখানে ফুটে উঠেছে ডিসপ্লেতে, তাই তো। তাহলে আমি যদি জানতে চাই যে এইটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যার ইনপুট হচ্ছে প্রেসার, আউটপুট হচ্ছে ডিসপ্লে, আমার বক্তব্য থাকবে যে এর ভেতরে ইনপুটটা তাহলে কি, ইনপুটটা হচ্ছে একটা প্রেসার, এবং ডিসপ্লে যে যারা ডিসপ্লে করে তাদের আগেই বলছি তাদের কাছে একটা ডিজিটাল একটা মাইক্রো কন্ট্রোলার বা কিছু একটা মাইক্রো কন্ট্রোলার একটা আইসি থাকে, যে হচ্ছে ডিসপ্লে করায়, এবং সে সবসময় চায় ভোল্টেজ, সে সবসময় ধরো ভোল্টেজ চায়। হুম, অর্থাৎ কিভাবে ভোল্টেজ চায়, আমি এখন যদি জানতে চাই যে কিরকম ভোল্টেজ চাই, আমি ধরো এখানে কিছু জানি না, আমি ওকে বলবো যে ভাই তোমাকে একটা জাত একটা ভোল্টেজ দিলাম, তুমি কি ডিসপ্লে করবে। ও বলছে যে আমাকে একটা কাজ করো, আমাকে তুমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাকে তুমি 10 ভোল্ট দিতে পারো, 10 ভোল্ট অব্দি আমি নিতে পারবো, তার বেশি আমি নিতে পারবো না। তার উপরে আমাকে যদি দিতেই থাকো আমি একটা সময় করে খারাপ হয়ে নষ্ট হয়ে যাবে। ধরো ও ধরো 0 থেকে 10 ভোল্ট অব্দি ও নিতে পারে এই ডিজিটাল আইসিটা। অর্থাৎ এখানে একটা ভোল্টেজ ইনপুট চ্যানেল আছে, সেখানে 0 থেকে 10 ভোল্টের মধ্যে তুমি যে কোনো ভোল্টেজ দিতে পারো। ও বলছে যা ভোল্টেজ দেবে সেটাকে আমি ক্যালকুলেশন করে হোক বা ডাইরেক্ট হোক আমি ডিসপ্লে করে দেবো, সেটা আমার দায়িত্ব। ও বলছে আমাকে যদি তুমি 2 ভোল্ট দাও, আমি এখানে দেখাবো সরি, এখানে আমি দেখাবো 2.0। আমাকে তুমি যদি 3 ভোল্ট দাও, আমি এখানে দেখাবো 3.0, ডিসপ্লেতে দেখাবো। আমাকে তুমি যদি 4.7 ভোল্টেজ দাও, আমি এখানে দেখাবো 4.7, এই ডিসপ্লেতে দেখাবো। এরকম করে ম্যাক্সিমাম আমি আপ টু 10 ভোল্ট অব্দি নিতে পারবো। তাহলে সেই রকম একটা যন্ত্র ডিজিটাল আইসিটা একটা সেইভাবেই বানানো হয়েছে, বানিয়ে কি হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে, এবং এই যে প্রেসার সেন্সরের যে মনিটরটা, সে তার মধ্যে 0 থেকে 10 কেজি পার সেমি স্কোয়ার অব্দি প্রেসার ও কিন্তু মেজার করতে পারে। তার মানে কোনো একটা মোমেন্টে ও যদি দেখাচ্ছে 4.7 কেজি পার সেমি স্কোয়ার, তাহলে অবশ্যই সেই আইসিটার ইনপুটে 4.7 ভোল্ট ক্রিয়েট হচ্ছে, তো যা হোক করে সেটা ক্রিয়েট করা হচ্ছে, যা হোক করে 4.7 ভোল্ট ওকে দেওয়া হয়েছে বলেই ও ডিসপ্লে করছে। আমি আগেই বলছি যে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু মানে সমস্ত কেসে সবকিছু এই ভোল্টেজটাই ঠিক করে দেয়, এবং একটা ছোট্ট ডিজিটাল আইসিও সেও কিন্তু এই ভোল্টেজের উপরই অপারেট করে, ও যা ভোল্টেজ পাবে সেই ভোল্টেজটা নিয়ে অপারেট করে। মানে ও ও একটা ভোল্টেজ ফর্মে চায়, এই আইসিটা তো ডাইরেক্ট প্রেসার মারতে পারে না, ও একটা ভোল্টেজ ফর্মে চায়। তাহলে কাউকে একটা মাঝে অবশ্যই কাউকে একটা লাগবে, ঠিক আছে, মাঝে কাউকে একটা লাগবে, যে যাকে তুমি যদি প্রেসার দাও সে একটা ভোল্টেজ তৈরি করবে। এইটা হচ্ছে সেই সেন্সর। সেন্সরের কাজই হচ্ছে ওকে তুমি একটা মেকানিক্যাল কোনো একটা ইনপুট দাও, ও একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে একটা ভোল্টেজ বার করবে। এইটা হচ্ছে সেই জিনিস। বাজারে এরকম কি জিনিস আছে, বাজারে একটা মেটেরিয়াল পাওয়া যাচ্ছে, পিএজো ইলেকট্রিক মেটেরিয়াল, নাম জানি না শুনেছো কিনা। পিএজো ইলেকট্রিক মেটেরিয়াল,
সবাই জোনাকি পোকা দেখেছো? ফায়ারফ্লাই, জোনাকি। জোনাকি দেখবে, জোনাকিও আমাদের মতো একটা প্রাণী। সে যেমন ইনহেল করছে, মানে বাতাস থেকে হাওয়া ইনহেল করছে, তার ভেতরে মানে শ্বসন, রেসপিরেশন প্রক্রিয়ায় তার পিছনটা লুসিফেরিন পদার্থ জল জল করছে। ওটাও যেরকম একটা মেটেরিয়াল, পিএজো ইলেকট্রিক মেটেরিয়াল একটা ওরকম। সেই মেটেরিয়াল গুলো কেমন মেটেরিয়াল, ধরো বাজার থেকে তুমি এই যে মেটেরিয়ালটা কিনে এনেছো, হুম, মেটেরিয়ালটা ধরো এরকম দেখতে, চ্যাপ্টা টাইপের এরকম দেখতে, এরকম দেখতে, এবং তার মধ্যে দুটো পাত থাকে, এইদিকে একটা ধর পাত আছে, এইদিকে একটা পাতই আছে। একটা বুঝতেই পারছো তোমরা, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল, এরকম পাওয়া যায় কিনতে। তুমি যদি আঙুলে করে এর উপর প্রেসার দাও, মেটেরিয়াল উপর প্রেসার দাও, এখানে একটা ভোল্টেজ তৈরি হয়, নিজে নিজে তৈরি হয়। ভোল্টেজ দিতে হয় না, নিজে নিজে তৈরি হয়। যত বেশি প্রেস করবে তত বেশি ভোল্টেজ তৈরি হবে। যদি বলো কত ভোল্টেজ তৈরি হয়, তুমি যদি মোটামুটি ধরো আঙুলে করে জোর দুটো করে আঙুলে চেপে ধরো, এর আউটপুটে 1 ভোল্ট মতো তৈরি হবে, খুব জোরে প্রেসার দিলে। আর যদি একটু হালকা প্রেসার দাও, ধরো 0.5 ভোল্টেজ তৈরি হলো। এইটা হচ্ছে পিয়েজো ইলেকট্রিক মেটেরিয়াল, যেটা হচ্ছে সেন্সার। তো আমি কি করছি, এই মেটেরিয়ালটাকে এমনই চুজ করেছি যে মেটেরিয়ালটা 0 থেকে, মানে যদি খুব জোরে তুমি প্রেসার দাও তাহলে হয়তো 1 ভোল্ট তৈরি করবে। আর যদি মোটামুটি খুব জোরে মানে কত, আমি সেটা একটু ক্যালিব্রেট করে দেখে নিয়েছি, যে হ্যাঁ মোটামুটি ধরো এরকম 10 kg/সেমি স্কোয়ার প্রেসার দিলে 1 ভোল্ট তৈরি হচ্ছে। এবং এই যে স্কেলটা খুবই লিনিয়ার, তুমি যদি 10 kg/সেমি স্কোয়ার প্রেসার তৈরি করে 1 ভোল্ট প্রডিউস করতে পারো, খেয়াল করে দেখবে তাহলে 5 kg/সেমি স্কোয়ার প্রেসার দিলে 0.5 ভোল্টই তৈরি হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। এবার কি করলো, এখানে কেউ একটা অ্যাম্পলিফায়ার লাগালো। তোমরা যে অপ্যাম্প পড়েছিলে, সে অপ্যাম্প, অপ্যাম্প মনে আছে, একটা ভোল্টেজ দিলে ভোল্টেজ দিকে বেড়ে দিত, গেন হতো। তো এখানে একটা অপ্যাম্প লাগিয়েছে, অর্থাৎ এখানে 0.5 ভোল্ট পাঠালে এদিকে 5 ভোল্ট তৈরি হয়ে যাচ্ছে। 10 টাইমস তো মাল্টিপ্লাই করে দিচ্ছে এই অপ্যাম্পটা, দিয়ে এখানে দিয়ে দিচ্ছে। তো এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ভেতরে এটাই স্ট্রাকচার। অর্থাৎ সেই ইনস্ট্রুমেন্টের ভেতরে কি আছে, একটা প্রথমেই থাকবে একটা সেন্সর থাকবে, আইদার সেন্সর থাকতে পারে বা ট্রান্সডিউসার থাকতে পারে। তো দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা পরে বলবো। মোট কথা ওই সেন্সর বা ট্রান্সডিউসার বলতে কিছু একটা আছে, যার কাজ মেকানিক্যাল কোন একটা ইনপুটকে নিয়ে ও কিন্তু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি তৈরি করবে, দেন সেটা সিগন্যালটা প্রসেস হবে। মানে সিগন্যালটা তার একে বলে সিগন্যাল কন্ডিশনিং। এই যে এ 0.5 ভোল্ট তৈরি করলো, তুমি সেটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে অ্যাম্পলিফাই করে 5 ভোল্ট তৈরি করে এর আউটপুটে দিয়ে দিলে, মানে ইনপুটে দিয়ে দিলে, এটাকে বলে সিগন্যাল কন্ডিশন করা। তো সেই সিগন্যাল কন্ডিশনিং ইউনিটের কাজ হলো সিগন্যালকে কন্ডিশন করা, করলো, করে ডিজিটাল আইসি হাতে তুলে দিল, সে ওই ভোল্টেজটাকে নিয়ে ও ডিসপ্লে করবে। তুমি বুঝতে পারছো, প্রত্যেকটা স্টেজে ফাইন ক্যালিব্রেশন ইজ মাস্ট নেসেসারি। মানে প্রত্যেকটা স্টেজে সুন্দর করে ক্যালিব্রেশন করতে পারলে তবে তুমি একটা ইনস্ট্রুমেন্ট বাজারে তৈরি করতে পারবে, এবং তোমাকে সেখানেই তোমার মেজারমেন্ট করা থাকতে হবে। আমি যদি মেজারমেন্টটাকে ব্লক ডায়াগ্রাম আকারে দেখি, যে মেজারমেন্টের ব্লক ডায়াগ্রাম কি, অর্থাৎ একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট তার মেন ব্লক ডায়াগ্রামটা কি, তো দেখবো এরকম হচ্ছে তার নেচারটা। আমি এটা মুছছি। যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দিস ইজ মাই ইনপুট। ধরো এটা আমার একটা ইনপুট, ইনপুটে অনেক কিছু ইনপুট হতে পারে, আমি একটা এক্সাম্পল করে নিয়ে নেবো। ইনপুটটা আমরা কোথায় দিচ্ছি, প্রথম দিচ্ছি সেন্সরে। ইনপুটটা আমরা দিচ্ছি সেন্সরে, সেন্সর থেকে কোথায় যাচ্ছে, সিগন্যাল কন্ডিশনিং ইউনিট। সিগন্যাল কন্ডিশন হওয়ার পর সেটা কোথায় যাচ্ছে, দুটো জায়গায় যেতে পারে, ডিজিটাল বা অ্যানালগ প্রসেসরে যেতে পারে। এখান থেকে যেতে পারে ডিজিটাল, যদি সেটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট হয় তাহলে ডিজিটাল,
যদি মেকানিক্যাল হয় তাহলে মেকানিক্যাল, সরি অ্যানালগ হচ্ছে অ্যানালগ। তো এটা হতে পারে অ্যানালগ বা ডিজিটাল প্রসেসর। এটা পিওর একটা মাইক্রো কন্ট্রোলার ডিজিটাল ডিভাইস, এবং এখান থেকে ফাইনালি যাচ্ছে আমার আউটপুটে, ডিসপ্লে। আউটপুটটা কি হতে পারে? আইদার হতে পারে ডিসপ্লে, হতে পারে। কানেক্টিভিটি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি যেটা সিগন্যাল কানেক্টিভিটি না বুঝতে পারছি। কন্ডিশন বলছি, ডিসপ্লে, আউটপুটে ডিসপ্লে হতে পারে বা ডায়াল, মানে অ্যানালগ ডায়াল হতে পারে, যাই হোক। এটা আমি কি জিনিস পরে বলে দিচ্ছি। আর খেয়াল করে দেখো, সেন্সর, সিগন্যাল কন্ডিশনিং ইউনিট বা অ্যানালগ ডিজিটাল প্রসেসর, তিনটের ক্ষেত্রেই একটা জিনিস আমাকে, কমন জিনিস তিনজনকে প্রোভাইড করতে হবে। ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই, এটা তিনজনের ক্ষেত্রেই লাগতে পারে। একেও ইলেকট্রিক্যাল পাওয়ার দিতে হয়, একেও ইলেকট্রিক্যাল পাওয়ার দিতে হয়, একেও ইলেকট্রিক্যাল পাওয়ার দিতেও হতে পারে, নাও পারে। সেন্সরকে ইলেকট্রিক্যাল পাওয়ার দিতেও হতে পারে, নাও পারে। যদি দিতে হয় তাহলে তার একরকম নাম, আর যদি না দিতে হয় তাহলে তার একরকম নাম। যদি না দিতে হয়, নিজেরাই যদি করতে পারে, তাকে বলা হয় ট্রান্সডিউসার। আর যদি না হয়, এই সরি মানে দিতে হয় অনেক সময়, তাহলে তাকে আমরা বলবো সেন্সর। এরকম থাকে ব্যাপারটা। সেটা আমরা পরে এক্স্যাক্টলি জানবো। একজন যেটা বললো যে স্যার এই সিগন্যাল কন্ডিশনিং ইউনিটটা কি, সেটা বুঝলাম না। যেটা আমি আগের এক্সাম্পলে দেখালাম, যে একটা পিয়েজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, সে কি বললো যে আমাকে তুমি যদি খুব জোরে প্রেসার দাও, সে 10 কেজি পার সেমি স্কোয়ার প্রেসার দাও, আই ক্যান ক্রিয়েট 1 ভোল্ট। ঠিক। আর অ্যানালগ বা ডিজিটাল যে মাইক্রোকন্ট্রোলারটা রয়েছে, সে কি বলছে, সে বলছে যে আমার 1 ভোল্টে কিছু হবে না, আমাকে তুমি ম্যাক্সিমাম 10 ভোল্ট দাও। তাহলে তোমাকে 1 ভোল্ট থেকে 10 ভোল্টে কি করতে হবে? ভোল্টেজটাকে বাড়াতে হবে, যেটা কোন অ্যাম্পলিফায়ার সার্কিট দিয়ে করতে হবে। অ্যাম্পলিফায়ার সার্কিট বলতে আমরা বুঝি অপ্যাম্প। অপ্যাম্প, যে কোনো অপ্যাম্প করেছে সেই অপ্যাম্প। অপ্যাম্প দিয়ে সেই ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করা হয়, অ্যাম্পলিফাই করে তারপর সেটাকে ব্যবহার করা হয়। তাহলে ওই যে সার্কিটটা, অ্যাম্পলিফায়ার সার্কিটটা, দ্যাট অ্যাম্পলিফায়ার সার্কিট যেটা তোমার প্রয়োজনীয় ভোল্টেজ থেকে ডিজায়ার্ড ভোল্টেজ পৌঁছে দিচ্ছে, ভোল্টেজ থেকে ততটাই স্টেপ আপ করে বা স্টেপ ডাউন, মানে যদি ভোল্টেজ বেশি থাকে কমাবে, যদি কম থাকে ভোল্টেজ বাড়াবে যতটা দরকার, এবং যেটা দিলে যেটা দরকার সিগন্যাল, তাকে বলছি আমি সিগন্যাল কন্ডিশনিং ইউনিট। আরো স্পেসিফিক্যালি বললে, ধরো ধরো আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। বাইকে অনেকেই চাপো, বাইকে বা গাড়িতে সেখানে চাপো, যেখানে যাই চাপো, সেখানে একটা জিনিস আছে সবার, স্পিডোমিটার, যেখানে আমরা স্পিড মেজারমেন্ট করতে পারি। স্পিড মেজারমেন্ট যেখানে করি, দেখেছো একটা কাঁটা নড়ে, আমি যত জোরে চলছি, কত স্পিডে চলছি, কাঁটাটা কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যদি সেটা অ্যানালগ হয়। আর যদি সেটা ডিজিটাল হয়, পুরো একদম ডিজিটাল ডিসপ্লেতে পুরো একদম ফুটে উঠবে যে আমি 63 কিলোমিটার পার আওয়ারে চলছি নাকি 64 কিলোমিটার পার আওয়ারে চলছি। এত নিখুঁত হিসেব দেখাবে ডিজিটাল হলে। আর অ্যানালগ হলে কাঁটাটা মোটামুটি ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। যদি সেই জিনিসটা দেখি, তাহলে কি আছে? আরে কেউ কি জানো ওই কিলোমিটার কি করে কাজ করছে? কেউ বলতে পারবে যেটা কি করে কাজ করছে? স্যার পিনিয়নের সাহায্যে। হুম হুম। পিনিয়নের সাহায্যে। পিনিয়নের সাহায্যে? পিনিয়ন তো মানে একটা প্রথম ডিভাইস হলো, মানে যে পিনিয়নের কাজ হচ্ছে মোশনটাকে ট্রান্সফার করে নিয়ে আসা। আচ্ছা যাই হোক, বলে দিই। ফোন আসছে। ঠিক আছে, আমাদের মোস্টলি নতুন গাড়ি নয়, পুরোনো, একটু যদি পুরোনো গাড়িতে যাই, তাহলে দেখবো যে গাড়ির যে সামনের চাকায় দুটো কেবল গেছে। একটা কেবল হচ্ছে ব্রেকের কেবল, মানে আমরা ব্রেক, সামনে ফ্রন্টে ব্রেক অ্যাপ্লাই করলে সেই ব্রেকটা লাগছে। আর একটা গেছে সামনের চাকায় স্পিড সেন্সিং এর কাজে চলে গেছে।
সেটা হচ্ছে আরেকটা কেবল হচ্ছে পুরো মোশনটাকে ট্রান্সফার করে নিয়ে আসছে। অর্থাৎ যে চাকা ঘুরছে, যে প্রশ্নটা করেছো আমাকে সিগন্যাল কন্ডিশনিং ইউনিট, আমি তারই উত্তর দিচ্ছি, ঠিক আছে? এবং অ্যাজ ওয়েল আজ সবাইকে জিনিসটা বোঝাচ্ছি যে জিনিসগুলো কাজ করছে। ধরো এখানে একটা চাকা ঘুরছে, চাকার গায়ে এরকম কাটা 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 একটা গিয়ার রয়েছে চাকার গায়ে, সেই গিয়ারের গায়ে আরেকটা ছোট্ট গিয়ার লাগানো আছে, সেইখান থেকে একটা স্মুথ পিনিয়ন কেবল কানেক্ট হয়ে উপরে চলে আসছে। চাকাটা যত জোরে ঘুরবে, এইখানকার এই চাকার সাথে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভেল গিয়ার আছে। বিভেল গিয়ার তোমরা জানো যে একটা চাকা যদি এই দিকে ঘোরে আর একটা জিনিস কি এই দিকে ঘুরবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা এই দিকে ঘুরলে একটা এই দিকে ঘুরবে, 90 ডিগ্রি বিভেল গিয়ার। তো সেই 90 ডিগ্রি বিভেল গিয়ারের কানেকশন এখানে রয়েছে। চাকাটা যত জোরে ঘুরবে অ্যাকর্ডিংলি পিনিয়নের ভেতরে একটা কেবল আছে, ওই কেবলটাও নিজের অ্যাক্সিসের উপরে ঘুরতে থাকবে। চাকা যত জোরে ঘুরবে কেবলের তারটাও তত জোর ভেতরে রোটেট খাবে। ক্লিয়ার? যে কেবলের তারটা ভেতরে রোটেট খাচ্ছে, সেই তারটা উঠে এসছে কোথায়, স্পিডোমিটারে চলে এসছে। এইখানটা এসে কি আছে জানো, একটা এইখানটা এসে ছোট্ট একটা ডিসি জেনারেটর আছে। ডিসি জেনারেটর, ছোট্ট একটা ডিসি মোটর যেমন হয়, ডিসি জেনারেটর। তো এই মোশনটাকে এইখানটায় ট্রান্সফার করে নিয়ে চলে এলো। এটা যত জোরে ঘুরছে তাহলে এই পিনিয়নের কেবলটাও কত জোরে ঘুরছে, কেবলের এটা তারটা, সেইটা এসে সেই ডিসি জেনারেটরকে তত জোরে ঘোরাচ্ছে। যত জোরে এটা ঘুরবে এই ডিসি জেনারেটর আউটপুটের যে ভোল্টেজ আছে তত বেশি ভোল্টেজ তৈরি হবে। এবার যত জোরে ভোল্টেজ তৈরি হবে সেটা দিয়ে আবার কাঁটাটা, একটা অ্যানালগ কাঁটা আছে, সেই কাঁটাটা সেই জায়গায় গিয়ে দাঁড়াবে। এই হচ্ছে টেকনিক। এবার তোমাকে তো শুধুমাত্র এটা আমি যা তা লাগিয়ে দিয়ে হলো না, যাতে 60 স্পিডে যদি গাড়িটা ট্রাভেল করে, তাহলে সেই 60 স্পিডে ট্রাভেল করতে হলে প্রত্যেক মিনিটে কতটা প্রত্যেক সেকেন্ডে তার আরপিএম কত, সেই আরপিএম এর সঙ্গে এই চাকার যে পরিধি পেরিমিটার গুণ করো ইত্যাদি, এত কিছু ক্যালকুলেশন করে জিনিসটা বানিয়েছে। কিন্তু এটা তো মাথায় রাখতে হবে যে আমাকে যেটা যেন গাড়িটা মানে মোশন, তার মোশন যদি 60 কিমি/আওয়ার হয়, যেন এখানে সেই ভোল্টেজ, অর্থাৎ যে কাঁটাটা নড়ছে, এইখানে তো একটা কাঁটা নড়ছে, এই মিটারের ভেতরে কাঁটা ডায়াল আছে, ডায়ালের মধ্যে কাঁটাটা নড়ছে, সেও তো একটা ভোল্টেজ দাবি করছে। ও ধরো কথার কথা বলছে যে আমাকে যদি 3.2 ভোল্টেজ দেয় তাহলে আমি 60 কিলোমিটার/আওয়ারের কাঁটা দেখাবো। ও বলছে 3.2 দিলে এটা দেখাবো, 3.1 দিলে ওটা আমি 59 দেখাবো, বা ধরো 3.1 দিলে ও বলছে 55 দেখাবো। এইরকম একটা ভোল্টেজ ও ডিমান্ড করছে। তাহলে কি গ্যারান্টি আছে যে এই চাকা যদি 60 কিমি/আওয়ারে ট্রাভেল করে তাহলে এখানে 3.2 ভোল্টেজই তৈরি হবে? কে কে ফিক্স করেছে? কেউ ফিক্স করে দেয়নি। এই এই জেনারেটরটা হয়তো অন্য কিছু একটা ভোল্টেজ তৈরি করছে। যদি তুমি দেখো যে 60 কিমি/আওয়ারে দৌড় করাচ্ছ, তাহলে হয়তো এখানে কথার কথা বলছি, ধরো এখানে 5.2 ভোল্টেজ তৈরি হচ্ছে, ধরে নিচ্ছি। কাউকে তো একটা লাগবে, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট একটা সার্কিট লাগবে, যে সার্কিটটাতে তুমি যদি 5.2 দাও এখানে যেন সে 3.2 বার করে। সেই যে স্মুথ ক্যালিব্রেটেড একটা অ্যারেঞ্জমেন্ট, যে ভোল্টেজের যতটা কমানো দরকার কমাবে, যতটা বাড়ানো দরকার বাড়াবে, সেটাকেই আমরা বলবো সিগন্যাল কন্ডিশনিং করা, যেটা এর প্রয়োজনীয় জিনিসটাকে আমাকে এটাকে পৌঁছে দেবে। বোঝা গেছে? তাহলে এইটাকে, এই যে সার্কিটটা, সেই সার্কিটের মানে এই কাজ হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং করা। অর্থাৎ একটা ভোল্টেজ দিয়ে আমি আরেকটা ভোল্টেজ পেতে থাকবো। এইটাকে বলছেন সিগন্যাল কন্ডিশনিং সার্কিট, যেটা হচ্ছে বেসিক্যালি অ্যাম্পলিফায়ার সার্কিট। সে স্টেপ ডাউন মানে বাড়ানো হোক বা কমানো হোক, যা হোক করার সেটা করে। এবং দেখো এই যেহেতু এই লিনিয়ার গুলো নেচ্ছে, মানে এটাও দেখতে হবে যে এটা নেচারটা লিনিয়ার। তো অর্থাৎ এই যে ডিসি জেনারেটর, সেই ডিসি জেনারেটরের নেচার কি? যদি দেখা যায় যে ডিসি জেনারেটরের নেচারটা হচ্ছে যে হ্যাঁ, যত বেশি আরপিএম ইনপুট, আর ডিসি জেনারেটরের ইনপুট হচ্ছে আরপিএম ঘোরানো, কত জোরে তুমি তার শ্যাফটকে ঘোরাচ্ছ, আর আউটপুট হচ্ছে তার ইলেকট্রিক্যাল ভোল্টেজ। তো তোমার যদি দেখা যায় যে হ্যাঁ এটা একদম লিনিয়ার, দেন এটা ওকে। যত জোরে ঘুরবে, তুমি অ্যাম্পলিফায়ারটাকেও লিনিয়ার অ্যাম্পলিফায়ার ডিজাইন করো, যত জোরে গাড়ি যাবে এটাকে একবার লিনিয়ার সেট করে দিতে পারলেই, এইটা যদি লিনিয়ার হয় এই কাঁটাটাও লিনিয়ার হবে।
যদি দেখা যায় যে না এই ডিসি জেনারেটরের এইটার নেচারটা এরকম নয়, নেচারটা এরকম, অ্যাকচুয়ালি এরকমই হয় নেচারটা। অর্থাৎ মানে ভেবো না যে পুরো লিনিয়ার, যে যত বেশি আরপিএম করবো ভোল্টেজটা লিনিয়ারলি বাড়বে, এই ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা, সেটাও হয় না কিন্তু, নেচারটা একটু ওরকম অন্যরকম। তাহলে সিগন্যালের সার্কিটটাও সেইভাবেই বানাতে হবে যে আফটার সার্টেন ভোল্টেজ এটাকে এখান থেকে লিনিয়ারলি ট্রান্সফার করতে হবে। অর্থাৎ এইরকম ইনপুট কার্ভ দিলে তার আউটপুট, এইটার ট্রান্সফারের আউটপুট কার্ভটা হবে এরকম, যেটা একটা পুরো লিনিয়ারলি একটা কাঁটাটাকে ঘোরাতে হবে। সেই যে সার্কিটটা, সেই সার্কিটকে বলছি আমরা সিগন্যাল কন্ডিশনিং ইউনিট। যে প্রশ্নটা করেছিলেন সে উত্তরটা পেয়েছো? বোঝা গেছে সবার? স্যার বলছি অপেমটা তাহলে ওইটাকেই বলবো, অপেম অপেম হ্যাঁ কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই অ্যাম্পলিফায়ার অপেম সার্কিট কোনটা? অপ্যাম্প, ওর ভেতরেই থাকে অপ্যাম্প। অপ্যাম্প কোনটা না, ওর ভেতরে অপ্যাম্প থাকে। তোমরা যে অপ্যাম্প মানে করেছো সিগন্যাল কন্ডিশনে, অ্যাম্পলিফায়ার, সিগন্যাল সিগন্যাল কন্ডিশনে ওই ইউনিটটাকেই বলছি অপেম। ঠিক আছে। ওটাকে অপ্যাম্প বলছি না, অপ্যাম্প অপ্যাম্প ডিভাইস ওর ভেতরে থাকে, একটা অপ্যাম্প থাকে না, 3-4টা অপ্যাম্প থাকতে পারে, ওর ভেতরে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুম। ঠিক আছে। তো এই হচ্ছে একটা মেজারমেন্টের একটা সিস্টেম আছে। মেজারমেন্টের এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা তোমাদের পরীক্ষা আছে যে মেজারমেন্টের ব্লক ডায়াগ্রামটা কি, সেটাকে মানে এক্সপ্লেন করা, এরকম একটা কোশ্চেন হয়। আমি তোমাদের সবই স্টাডি মেটেরিয়ালে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আজকে কটা বাজছে? 11:43। আহ মোটামুটি দাঁড়াও। আচ্ছা ইয়ে করো মিউট করো, যে কথা বলতে মিউট করো একটু। দাঁড়াও, আচ্ছা আমি কি আরেকটু আজকে টেনে নেবো, তোমরা যা বলবে? না স্যার, ঠিক আছে, বলো থাক। স্যার। আচ্ছা এই থাকবে। না স্যার আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, এই থাক। আচ্ছা শোনো, কালকে মানে আগামীকালকে, আগামীকাল কি বার? আগামীকাল 19 তারিখ। আগামীকালকে আমি পড়াই যদি, আগামীকাল আমি একটা অন্য জায়গায় থাকবো, ওখান থেকে যদি পড়াই কালকে একটু কষ্ট করে পড়ো, কারণ কালকে আমার কাছে হোয়াইট বোর্ড মার্কার গুলো থাকবে না। কালকে তোমাদেরকে মেনলি খাতায়, থাকবো বলে টাইমটা তো কি ওই 10:30? না না না, টাইমটা আমি কালকে আমি জানিয়ে দেবো। আমাকে এই কদিন একটু দৌড়দৌড়ি করতে হচ্ছে, এই কারণে আমার টাইমটা এক্ষুনি ফিক্স নেই। টাইম আমি পরে ফিক্স করবো, যবে তোমাদের ফুল থেকে ক্লাসটা শুরু করবো তখন আমি টাইম ফিক্স করবো। আপাতত ইন্টারনাল আগে আমি একটি চ্যাপ্টার পড়িয়ে তার স্টাডি মেটেরিয়াল দিয়ে আমি পরীক্ষাটা নিই। এমন কিছু শক্ত নয় আজকে, অসুবিধা নেই। কালকে আমি যদি পড়াই, কালকে একটু খাতা পেন নিয়ে পড়াবো, আদারওয়াইজ ল্যাপটপে তোমাদের ওই ল্যাপটপের উপর অনবোর্ড ড্রয়িং করে আমি দেখাবো, ঠিক আছে? ওটা করানো যেতে পারে, অসুবিধা নেই। তো ঠিক আছে গাইড স্যার। করে কালকে দিনে একটু ইয়ে করে নিও, কাল মানে কাল কটা দিন হয়তো এরকম একটু হতে পারে, অসুবিধা নেই। আহ, তো তোমাদের যেটা বলার বক্তব্য যে সাবজেক্টটা সম্পর্কে কিরকম লাগছে একটু বলো। শক্ত লাগলো নাকি মানে বেশ ভালো ইন্টারেস্টিং সোজা করতে পারো, সেটা বলো, তোমরা কি বুঝলে? তোমাদের কি মনে হলো আজকে ফার্স্ট ক্লাসটা করে? না তোমাদের ফিডব্যাক গুলোর উপর আমার ডিপেন্ড করে আমি কি করে পড়াবো, তোমাদের ফিডব্যাক গুলোর উপর ডিপেন্ড করে, বলো। স্যার ভালো আছে মোটামুটি। সে ভালো তো, ইন্টারেস্টিং আছে। ইন্টারেস্টিং আছে এবং প্রত্যেক সাবজেক্টের টোটালটাই জানবে। ভেবো না যেটাকে, আমি আগেই বলছি ইন্টারেস্টিং তবেই পাবে যদি প্রথমেই বুঝে নাও যে ওটা আমার ইলেকট্রিক্যাল সাবজেক্ট, নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। মিউট করো। যদি প্রথমে এটা ভেবে নাও যে আমার ইলেকট্রিক্যাল নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, তাহলে কিন্তু চাপ আছে, ওভাবে ভাবা দরকার নেই। ভাবো যে এটা আমাকে ইলেকট্রিক্যাল দ্বারা জানতে হয়, আমাদেরকেও জানতে হবে, আমাদের এই কাজ লাইফে তোমাদেরই কাজের জিনিস, আমি একটাও তোমাদের বাইরে বইয়ে বলি। এবার এই ভেতরে কি আছে, এর ভেতরে কি আছে ওটা জানতে হবে না, মেইনলি তোমাকে জানতে হবে এই জায়গাটা কি করে কাজ করছে, ওয়ার্ক করছে। এই চ্যাপ্টারের বিষয়বস্তু হচ্ছে এইখান থেকে এই এতটা সেকশন হচ্ছে তোমাদের বিষয়বস্তু। এইগুলো তোমাদের বিষয়বস্তু নয়, এগুলো মাইক্রোপ্রসেসর, আমি ওদেরকে মাইক্রোপ্রসেসর পড়াই, ওখানে সেখানে এইসব জিনিস আছে, ওরা ওরা ইলেকট্রিক্যালটা জানে। তো এই যে আর স্যার বলছি একটা, বলে দিতে আমি এটা, তো এইটা আছে কন্ট্রোল সিস্টেমটাও তোমাদের জাস্ট ব্লক ডায়াগ্রাম লেভেলে আছে, ডিটেইলে কন্ট্রোল সিস্টেম জানতে হবে না, শুধু কনসেপ্ট জানলেই হবে, তার উপর পরীক্ষাটা দিলেই হবে।
আর তোমাদের ওইটুকুই জানার বিষয়বস্তু, আর কিছু জানতে হবে না। তবে সাবজেক্টটা ভালো লাগবে। সে হুম, এক্সামে যদি ডায়াগ্রাম আছে পুরোটাই তো আঁকতে হবে, এই ডায়াগ্রামটা আছে তো তোমাদের, পুরোটাই তো আঁকতে হবে এই যতটা। diagram, এই তো। না আমি এইটা কেন, এটা তো এটা তোমাদের বোঝানোর জন্য বলেছি। না মানে ওই যে না তুমি, ব্লকটা সেটা। হ্যাঁ এটা কি আছে, এই ব্লগটা কি আছে, ব্লগটা ক্লাস 8 এর পড়ার থেকে সোজা একটা। কি আছে এটার মধ্যে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা ডিভাইস তোমাদের এই মেজারমেন্ট কন্ট্রোলের বিষয়বস্তুটাই হচ্ছে যে আমাকে এই ব্লক ডায়াগ্রামটুকু মাথায় রেখে এটা প্রত্যেকটা জিনিস কি করে কাজ করছে, একটা প্রেসার সেন্সর হোক, একটা স্পিড মেজারমেন্ট, এটা হচ্ছে, এটা যেটা হচ্ছে আরপিএম মিটার, জানো ট্যাকোমিটার, তোমাদের ডিজিটাল ট্যাকোমিটার পড়াবো, এইটা কিন্তু ট্যাকোমিটার না, এই স্পিডটাকে মেজার করছে, আরপিএমটাকে মেজার করছে ট্যাকোমিটার। এই প্রত্যেকটা জিনিসের এই জিনিসটুকুকে মাথায় রেখে আমাদের সাবজেক্টটুকু পড়তে হবে। প্রত্যেকটা ডিভাইস কি করে কাজ করছে, আমি বলছি না সাবজেক্টটা মুখস্থ করতে হবে, মুখস্থ জিনিস নয়, জিনিসটা জেনে নেবে যে হ্যাঁ এই ইনস্ট্রুমেন্ট এইভাবে কাজ করে, এইটার ভিতরে এই আছে, এমন ভাবে জানো যেন তুমি আরেকটা লোক তুমি যদি জিজ্ঞেস করে আচ্ছা মিটার ঠিক করে কাজ করে, তুমি যেন বলতে পারো যে এই মিটার ভিতরে এই জিনিসগুলো আছে, তবে সেইভাবে কাজ করছে। হুম, এইটুকু জানলেই তোমাদের সাবজেক্ট আর কিচ্ছু নেই, সাবজেক্ট খুব সোজা, ঘাবড়ানোর কিছু বিষয় নয়। ইন্টারনালটা যেহেতু আছে তার আগে আমি ইন্টারন্যাশনাল যতটুকু যা দরকার আমি দিয়ে দেবো, আশা করি ইন্টারনেটটা ভালো হয়ে যাবে, অসুবিধা নেই কোনো। ঠিক আছে, কালকে আর স্যার ক্লাস বলছি, টাইম ক্লাস জানি, হ্যাঁ বলো, এবার কি বোঝা বলো। হ্যাঁ বলছি স্যার এই বইটার একটা পিডিএফ দিলে ভালো হয়। আর আমি কোনো বই থেকে পড়াচ্ছি না বাবা, আমি আমার কোনো বই নাই, সত্যি বলছি আমার কোনো বই নেই, আমি সিলেবাসটা খোলা আছে আমার সামনে। নর্মালি যে স্টাডির জন্য একটুখানি নিজে থেকে পার্সোনালি পড়তে পারে একটু। বই যদি তোমরা পড়তে চাও, রাজপুতের বইটা ভালো, আর কে রাজপুতের মেজারমেন্ট মেকানিক্যাল, আর কে রাজপুত, রাজপুতের বইটাও ভালো, ওই ইয়ের বইটাও ভালো, সাহনির বইটাও ভালো, সাহনির বইটা অনেক মোটা, সাহনিরও মানে সাহনির দুটো বই আছে, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট নয় কিন্তু, মেকানিক্যাল মেজারমেন্ট, এই দুজনেরই বইয়ের প্রায় একই নাম, মেকানিক্যাল মেজারমেন্ট এরকম কি একটা নাম আছে, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এর নাম আছে। এই আর কে রাজপুতের মেকানিক্যাল মেজারমেন্ট, অথবা বই পড়তে পারো, আমি মানে তুমি বই কিনলেই বই পড়তে পারো, কোনো অসুবিধা নেই, তবে আমি স্টার্টিং সবই দিয়ে দেবো, যেহেতু পরীক্ষা তোমাদের মার্চ মাসে হবে, মাঝে 1.5 মাস টাইম আছে, 1.5 মাসে তোমার যদি মনে হয় বই না কিনলে হয়ে যাবে তো কিনো না, কারণ হচ্ছে এইটা একটা এমন জিনিস, এগুলো মোটামুটি লেভেলে জানলেই হবে, এটা জন্য তোমাকে থরলি বই পড়ে পড়ে বই না পড়লেও হবে। আমি বই পড়তে রেকমেন্ড, বই মানুষ সবসময় রেকমেন্ড করে, না আমি তোমাদের জন্য যেটা ভালো হবে সেটা বললাম, তোমরা আর কে রাজপুত বা এ কে সাহানি বই পড়তে পারো, দুটোরই একই নাম, মেকানিক্যাল মেজারমেন্টের কি একটা নাম আছে, তবে বই না কিনেও স্টাডি মেটেরিয়াল গুলো পড়লে, আর যে সমস্ত জিনিসগুলো রয়েছে মানে তোমাদের এই যে টপিকে যা যা রয়েছে, ডিজিটাল ট্যাকোমিটার ওই খোলা আছে ব্যবস্থা, ট্যাকোমিটার, তারপর তোমার পোটেনশিওমিটার, এলভিডিটি, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, এই প্রত্যেকটা জিনিসের কিভাবে কাজ করে তার ডায়াগ্রাম, ছবি, মানে যে তুমি ছবি আছে ছবিটুকু কি করে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল, ব্যাস এইটুকু জানলেই হবে। তুমি যদি মেটেরিয়াল, তোমাদের হাতে অনন্ত মেটেরিয়াল রেডি আছে, তোমাদেরকে একটা সাইট বলে দিচ্ছি, আমাদের স্টেট কাউন্সিলের ওয়েবসাইটটা যাবে, তোমরা ওখানে সমস্ত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পাবে, বলে দিচ্ছি, তুমি এই পিডিএফ বলছো না, ডাব্লিউ ই ডাব্লিউ ই না, ডাব্লিউ ই, কে যে বানানটা ভুল করেছিল ওয়েবসাইট তৈরি করার সময় বানানটা ভুল করেছে, ডাব্লিউইবি করে দিয়েছে, হ্যাঁ webscte.ac.org, co.in, এই ওয়েবসাইটে যাবে, সেখান থেকে চলে যাবে স্টুডেন্টস, মাথার উপরে দেখবে অনেকগুলো মেনু বার আছে, স্টুডেন্টস, ওখান থেকে চলে যাবে স্টাডি মেটেরিয়াল, ই লার্নিং, স্টুডেন্ট থেকে চলে যাবে ই লার্নিং, স্টুডেন্ট থেকে চলে যাবে ই লার্নিং এ, ই লার্নিং এ চলে গেলেই ওখান থেকে স্টাডি মেটেরিয়াল সেকশনে তোমাকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে, তোমার নাম বলে কি কি না, তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার দেবে,
ডিপার্টমেন্ট কলেজের নাম চুজ করবে, কলেজ যা হোক কলেজ দিলেই হবে, তুমি এসআরএসবি দিও তোমার কলেজ, এসআরএসবি কলেজ দিও, নাম দিও, রেজিস্ট্রেশন নাম্বার দিও, ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দেবে, আর কোন সাবজেক্টের কোন সেম চাইছো, হ্যাঁ কোন সাবজেক্ট কোন সেম চাইছো, মানে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেবে, আর কোন সেমিস্টার চাইছো সেই সেমিস্টারটাকে সিলেক্ট করে দেবে, দিয়ে সাবমিট করবে। করলেই ধর এখন ফিফথ সেম সাবমিট করলে, ফিফথ সেমের যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ, স্টাডি মেটেরিয়াল তোমার সামনে সব লিস্ট, পিডিএফ, ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল সব লম্বা লিস্টে চলে আসবে। প্রত্যেকটা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 ধরে পুরো রেডিমেড পেয়ে যাবে। সেখানে প্রচুর পিডিএফ রয়েছে, তুমি পড়তে পারো। ঠিক আছে, এই লার্নিং এ যাবে, সেখানে তোমার নিজের ফর্মটা ফিল আপ করবে, সাবমিট করলেই সেখানে তোমার দেখবে সেমিস্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাবে। ঠিক আছে, এটা করো, একটু নিজেরা ঘেটে দেখে নাও। মানে শুধুমাত্র একটা পেজ নয়, অনেকগুলো পেজ আছে, প্রায় পেজে চলা যেতে যাবে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, 21, 22, 23 অবধি পেজ আছে, প্রচুর আছে। যেটাই চাই, যে সাবজেক্টের যে ইউনিট, যে টপিক, তার উপর পিডিএফ আছে, ক্লিক করলে পিডিএফ নিয়ে নেবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। আমি প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স যেটা নেব, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে এই যে গুগল মিটে তোমাদের ইয়ে হবে না, গুগল মিটের আমি যারা প্রেজেন্ট আছো তাদের স্ক্রিনশটটা আমি তুলে নেবো। ঠিক আছে, স্ক্রিনশটটা তোলার পরই আমি যদি যখন বলবো তখন তোমরা লিখ করবে। আর একটা বলে দিই, প্রত্যেক দিনের ক্লাস রেকর্ডিং থাকবে, যেমন আজকে এখনো রেকর্ডিং হচ্ছে, আমি এখনো স্টপ করিনি। আহ, যদি কোনোদিন চেষ্টা করবে ক্লাসটা অ্যাটেন্ড করা, কারণ ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ তোমার যেটা কনফিউশন ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। যদি কোনোদিন ক্লাস করতে না পারো, তাহলে সেই দিনকার লেকচারটা তুমি ইউটিউবে পেয়ে যাবে। আমার চ্যানেলের লিংক আমি ইউটিউবে তোমাদেরকে দিয়ে দেবো, মানে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে আমি তোমাদের চ্যানেলের লিংক দিয়ে দেবো। এবার একটা জিনিস মাথায় রাখবে, সেই চ্যানেলের ভিতরে কিন্তু তোমাদের সাবজেক্ট ছাড়াও আরো ইলেকট্রিক্যালের 3-4টে সাবজেক্টের রয়েছে। তো ভিডিও লিস্টে গেলে তো পর পর দেখতে হবে, ভর্তি আছে, ওভাবে যাবে না। আমার চ্যানেলে যদি তুমি ঢোকো, সোজা চলে যাবে প্লে লিস্টে চলে যাবে, সেখানে তোমার হচ্ছে ফিফথ সেমিস্টার, একটা আছে দেখবে থার্ড সেমিস্টার মেজারমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য। আর আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, সেই প্লে লিস্টটা হচ্ছে ফিফথ সেমিস্টার মেজারমেন্ট, ব্র্যাকেটে লেখা থাকবে ডিএমই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে ফিফথ সেমিস্টার মেজারমেন্ট ব্র্যাকেটে এমই, ওই প্লে লিস্টে ঢুকবে। ঢুকে আজকে ডেট থেকে যদি ক্লাস শুরু হলো, তাহলে প্রত্যেকটা ডেট ওয়াইজ তুমি লেকচার গুলো পেয়ে যাবে। যেগুলো সকালে ক্লাস করাচ্ছে এটাই যখন রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা পরে ইউটিউবে ওখানে উঠে যাবে। যারা ক্লাসটা এখানে করতে পারলো না, ধরো এখানে ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি, তারা ওইখানে পুরো ভিডিও লেকচারটা দেখবে, দেখার পরে তলায় কমেন্ট করে দেবে তোমার নাম, হোয়াটস দ্য লেকচার, বা এরকম কমেন্ট করে দেবে, আমি ওইখানে কমেন্ট থেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা তুলে নেবো। যারা এখানে ক্লাস করতে পারবে না তাদেরকে আমি ওইখান থেকে তুলে নেবো। ঠিক আছে, তো চেষ্টা করো ক্লাসে আসতে, এমন নয় যে ওই তো ওখানে একটা অপশন আছে এখানে ওকে না স্যার। এলেও হবে, ওইটা করো না, ওটা করে নিজেদের ক্ষতি। হ্যাঁ আমাদের স্যার। ফ্রন্টাল ইন্টারাকশন অনেকটা ভালো হয়। বা হ্যাঁ, এবার যদি কারো ইন্টারনেট কাজ করছে না, নেট একদম স্লো, থাকতে পারছি না, নেট একদম নেই, সেক্ষেত্রে গো ফর দ্যাট ইউটিউব, মানে প্রত্যেকটা দিনেরটা তুমি দিনে পেয়ে যাবে। এই যে ক্লাসটা শেষ হলো, এই আজকে সন্ধ্যের মধ্যে আমি আজকে লেকচার আপলোড করবো, তোমার বন্ধুদেরকে বলে দিও, বা আমি গ্রুপেও লিখে দিচ্ছি আমার চ্যানেলের লিঙ্কটা। আর একটা হচ্ছে যে এই যে ক্লাসের যে ভিডিও, এই যে গুগল মিটের লিঙ্ক, এই লিঙ্কটা ফিক্সড লিঙ্ক, অসুবিধা নেই, এই ফিক্সড লিঙ্কে ক্লিক করে আসবে তোমরা। এই গুগল মিটের লিঙ্কটা আর হচ্ছে এই লিঙ্কটা, ইউটিউবের লিঙ্কটা, এই দুটো লিঙ্ক আমি গ্রুপ ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে ডেলি চ্যাটটা না খুঁজতে হয়। তোমাদের যে এই যে ডিএমই বলে গ্রুপটা আছে, তার গ্রুপ ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গিয়ে ওখানেই লিঙ্কগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। লিখে গেল অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, রেকর্ডিংটা স্টপ করছি।